আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মিশন টেস্ট এ প্লাস কোর্সে তোমাদের সাথে ফ্রি ক্লাস নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসের ইনস্ট্রাক্টর তোমাদের মাহাদি ভাইয়া। তোমরা আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখতেছো অতি দ্রুত জানায় দাও। আর তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকেও ক্লাসে নিয়ে চলে আসো। হ্যাঁ, যেহেতু অনেক প্রাণবন্ত একটা ক্লাস হবে, তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে। হ্যাঁ, তোমাদের ইসলামের ইতিহাস আর সংস্কৃতির যে দ্বিতীয় পত্র রয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে দিল্লি সালতানাত। তোমাদেরকে গত ক্লাসে অর্থাৎ গতকালকে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে তোমাদেরকে আমি কি পড়াইছি, তোমাদেরকে পড়াইছিলাম যে এই ভারত উপমহাদেশে মুসলিমদের যে সাম্রাজ্য বা মুসলিমদের যে অভিযান, এটা কোথা থেকে শুরু হলো, কার মাধ্যমে শুরু হয়েছে এবং কিভাবে এর পদচারণাটা হয়েছিল। হ্যাঁ, তো সেখানে আমরা তিনজন ব্যক্তির নাম পেয়েছিলাম। হ্যাঁ, মোহাম্মদ বিন কাশেম, তারপরে পেয়েছিলাম গজনীর সুলতান মাহমুদ, এছাড়াও আমরা পেয়েছিলাম মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম, বা যেটাকে আমরা মোহাম্মদ ঘুরি নামে চিনি। ওকে, তো সেই জায়গা থেকে আজকে আমাদের ক্লাসটা হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে ওকে, আলিফা আক্তার বলেছ ঝিনাইদহ থেকে। রাইয়ান আহমেদ, আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে। আসলে আহমেদ আরবিতে কোনো উচ্চারণ হয় না, বুঝছো, উচ্চারণটা হয় আহমাদ। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাম ছিল, একটা হচ্ছে মোহাম্মদ, যেটা রেখেছিল দাদা আব্দুল মুত্তালিব, আর একটা হচ্ছে আহমদ। হ্যাঁ, অধিক প্রশংসাকারী, আহমদ। তো সেই জায়গা থেকে তোমার নামটা যদি আহমেদ না হয় আহমাদ হতো, তাহলে এটা বেশি অর্থযুক্ত হতো। ওকে, তোমরা অনেকেই চলে এসেছো। এমডি রাজীব বলতেছো লক্ষ্মীপুর থেকে, মাশাআল্লাহ, অনেক দূর থেকে আসো তুমি ভাইয়া। রোকসানা তিশা বগুড়া থেকে। আচ্ছা, ইসরাত চৌধুরী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমরা সকলেই সালাম দিয়েছো। আচ্ছা, জাহান শাহ বলেছো মাত্র কলেজ থেকে আসলাম, এখনই ক্লাস। ভাইয়া, তোমাদের যেহেতু এটা 2 বছরের কোর্স, 2 বছরে তোমাদের পড়ার কথা ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, সেই জায়গা থেকে তোমাদের যদি আমরা 1 মাসে শেষ করায় দিই, তাহলে 2 বছরের পড়াশোনা তো আর এতটুকু না। হ্যাঁ, বিশাল সমুদ্র, সেখান থেকে যতটুকু জিস্ট নেওয়া প্রয়োজন, যতটুকু না নিলেই নয় ততটুকু নিয়েই তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। সেই জায়গা থেকে তোমাদের একটু কষ্ট করতেই হবে ভাইয়া। হ্যাঁ, কষ্ট যদি না করো তাহলে এই অতি অল্প সময়ের মধ্যে তোমাদের যে আমরা টার্গেট দিয়েছি যে মিশন টেস্ট এ প্লাস কোর্স, যেটা আমাদের এই কোর্সের মাধ্যমে ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে, ইভেন হচ্ছে তোমাদের সেকেন্ড পার্ট যতগুলো সাবজেক্ট আছে সেকেন্ড পার্টের আমরা হচ্ছে কভার করে দিব 60 থেকে 70% ইনশাল্লাহ, যাতে করে তোমরা টেস্ট পরীক্ষায় খুব ভালোভাবে সম্পন্ন করতে পারো এবং ফাইনাল পরীক্ষায় খুব সাবলীলভাবে তোমরা পরীক্ষায় বসতে পারো বোর্ড এক্সামের জন্য। সেই জায়গা থেকে আমাদের এই প্রচেষ্টা আর কি। স্বর্ণা ইসলাম মাগুরা থেকে। ঋষিতা সাদমান রাফসি, বাহ, চমৎকার নাম, চট্টগ্রাম থেকে। আচ্ছা, মীরা দাস, আমি ফেনী থেকে। ওকে ভাইয়া, বগুড়া থেকে। ওকে ওকে, অনেকেই চলে আসছে সেহেতু আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তোমরা সকলে খাওয়া দাওয়া করছো তো? যদিও 3টা বাজে, খাওয়া দাওয়া করা উচিত তোমাদেরকে। সবাই কেমন আছো জানাই দিবা, ঠিক আছে? যেহেতু ক্লাসে আসছো ভাই, আর ইনশাল্লাহ ক্লাসে তোমরা যদি একটু মনোযোগী হও, ক্লাসে তোমাদের মন ভালো হয়ে যাবে আশা করছি। এমডি হাসিব বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ও রহমতুল্লাহ। টেস্ট পরীক্ষা আমার এইচএসসি 2026, কষ্ট করতে পারবো, সমস্যা নাই। ওকে ভাইয়া, সমস্যা নাই, যেহেতু তোমার টেস্ট পরীক্ষার সামনে কষ্ট তোমাকেই করতে হবে, আমরাও কষ্ট করতেছি তোমাদের জন্যই। হ্যাঁ, সেই জায়গা থেকে তোমাদেরকে একটু স্যাক্রিফাইস করতেই হবে।
আচ্ছা মাহাদি ভাইয়া, এই দ্বিতীয় অধ্যায়টা একটু কঠিন লাগে, একটু সহজভাবে বুঝিয়ে দেন। আসলে দ্বিতীয় অধ্যায়টা একটু কঠিন লাগার কারণ হচ্ছে যে আমরা এখানে কয়েকটা বংশ পাবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে মামলুক বা দাস বংশ, তারপরে সব শেষে পাবো লোদি বংশ, মাঝখানে খিলজি বংশ পাবো। তো সেই ক্ষেত্রে একটু কঠিন মনে হবে। আশা করি স্লাইড ধরায় ধরায় তোমাদেরকে আমি দেখায় দিব ইনশাল্লাহ। যেহেতু যেহেতু স্লাইড আকারে পড়াবো সেহেতু সমস্যা হবে না আশা করা যায়। হ্যাঁ, ওকে, তো চলো ক্লাসে চলে যাই, সময় ক্ষেপণ না করাই ভালো সেই জায়গা থেকে। ওকে, তো ভাইয়া টেস্টের সেকেন্ড পেপারে কোন কোন টপিক থাকবে? আচ্ছা, টেস্টের সেকেন্ড পেপারে কোন কোন টপিক থাকবে? তোমাদের হচ্ছে সিলেবাসটা ফুল সিলেবাস, সেহেতু তোমাদের প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। আগে যেমন শর্ট সিলেবাস ছিল, তোমাদের সিলেবাসে মানে নির্দিষ্ট নির্দিষ্ট পয়েন্ট দেওয়া ছিল, অর্থাৎ কোন কোন অধ্যায় ছিল বা কোন অধ্যায়ের কতটুকু ছিল এই পয়েন্টগুলো আলোচনা ছিল। কিন্তু তোমরা যেহেতু 26 ব্যাচ, তোমাদের টেস্ট পরীক্ষার সামনে, তোমাদের কিন্তু হোল সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস, সেই জায়গা থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। তবে গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো আমি ক্লাসে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদেরকে বলে দিব, বা ক্লাসের শেষের দিকে গিয়েও 2-3টা ক্লাস নেওয়ার পরেও তোমাদেরকে আমি বলে দিতে পারি যে ভাইয়া তোমরা এই জায়গাগুলো পড়বা, কারণ সমস্ত কিছু পড়তে গেলে অতি অল্প সময়ের মধ্যে তোমরা শেষ করতে পারবা না। সেই জায়গা থেকে আমি তোমাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ, চিন্তা নাই। হ্যাঁ, তাহলে আজকে যেহেতু আমাদের দ্বিতীয় পত্র, ভাইয়া কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ একটু বলে দিয়েন। ঠিক আছে, এটা ক্লাসে ধারাবাহিকভাবে বলতে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে দেখো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে যে দিল্লি সালতানাত। যেটা দিল্লিতে সুলতান, মানে সুলতানি যুগ যেটা। এর আগে আমরা যে প্রথম পত্র গতকালকে ক্লাসটা নিয়েছিলাম, প্রথম অধ্যায়ের যে গতকালকে যে ক্লাসটা নিয়েছিলাম, এই ক্লাসে তোমরা দেখেছো যে আমরা ভারত উপমহাদেশে, অর্থাৎ এই ভারতে মুসলমানদের যে বিজয় অভিযান, সর্বপ্রথম আমরা দেখি 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম এখানে সিন্ধুতে একটা বিজয় অভিযান পরিচালনা করেন, এবং এই সিন্ধুকে মানে মুসলিম সাম্রাজ্যের, অর্থাৎ মুসলিম সৈন্য দ্বারা, মুসলিম সেনাপতি দ্বারা বিজয়ী করার যেই মানে সৌভাগ্যটা, তার মাধ্যমে সেটা অর্জিত হয়। এবং তখন থেকেই এই ভারত উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের একটা হচ্ছে পদচারণা শুরু হয়। ওইটাই হচ্ছে প্রথম ছিল। তখন কি ছিল, মোহাম্মদ বিন কাসেম কার আন্ডারে ছিলেন এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। মোহাম্মদ বিন কাসেম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের আন্ডারে, এবং হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন খলিফা ওয়ালিদের আন্ডারে। তো সেই জায়গা থেকে আমরা দেখি সেই সময়টা কি ছিল, সেই সময়টা ছিল আমাদের হচ্ছে উমাইয়া খিলাফতি সময়। তারপরে যেটা আমরা দেখি যে 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার এই ভারতবর্ষকে আক্রমণ করে মুসলিম সেনাপতি সুলতান মাহমুদ গজনি থেকে আগত। গজনিটা কোথায়? আফগানিস্তানে। অর্থাৎ আফগানিস্তান থেকে এই ভারত উপমহাদেশে আক্রমণ করে কে? গজনির সুলতান মাহমুদ। সেই সুলতান মাহমুদ কি করেছিলেন? সুলতান মাহমুদ এই 17 বার আক্রমণ করেন, 17 বারই বিজয় লাভ করেন, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সোমনাথ মন্দির, যেটা তার 16তম বার আক্রমণ ছিল। এই অভিযানে তিনি অনেক স্বর্ণমুদ্রা, ধন সম্পদ নিয়ে এখান থেকে গজনিতে তিনি ট্রান্সফার করেন। এখানে একটা জিনিস দেখো যে তোমরা যেটা দেখলাম, তার পরবর্তীতে আসে কি মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কোথায় ছিল? গজনির একটু পাশেই ছিল। সেই জায়গা থেকে কিন্তু এই ভারত উপমহাদেশে স্থায়ী যে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় আমরা যে 3 জন সেনাপতির নাম শুনেছি, তাদের মাধ্যমে কিন্তু তৎকালীন সময়ে হয় নাই। কিন্তু আজকে আমাদের যে আলোচনাটা, এই আলোচনার অংশ থেকে আমরা জানব যে এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেছিল, এবং এটা কার মাধ্যমে শুরু হয়েছিল। সেই জায়গা থেকে আমরা কিন্তু এটা খুব ভালোভাবে আমাদেরকে ক্যাচ করতে হবে ব্রেনে, যাতে করে আমাদের এই সমস্যাটা না হয়। ওকে, এখন দেখো আমরা যেহেতু পড়ছি কি দিল্লি সালতানাত, অর্থাৎ আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ,
এক মিনিট। ওকে, তাহলে দিল্লি সালতানাতে আমাদের প্রথম আলোচনা আসবে প্রথম অধ্যায়ের, ভাই এটা ঠিক করে দেন। আমরা যেটা প্রথম অধ্যায় শেষ করেছিলাম মোহাম্মদ ঘুরির মাধ্যমে, সেই মোহাম্মদ ঘুরিরই একজন কৃতদাস, তার মাধ্যমেই এই যে মামলুক বংশ, যেটা আমরা দিল্লি সালতানাত বলতেছি, এটার আরেকটা নাম হচ্ছে মামলুকাত বা মামলুক বংশ। সেখান থেকেই এই পদচারণা শুরু। আমরা স্লাইডের মাধ্যমে আস্তে আস্তে ক্লাসে চলে যাই। হ্যাঁ, দেখো, এর আগে আমরা যেগুলো পড়েছি সেগুলো ছিল খলিফাদের আন্ডারে, অর্থাৎ হচ্ছে উমাইয়া খিলাফতের আন্ডারে। এখন আমরা পড়ব হচ্ছে সুলতানি শাসনামল, অর্থাৎ ভারত উপমহাদেশে সুলতানি শাসনামল। এটাকে দিল্লি সালতানাত বলা হয়ে থাকে। এই সালতানাতটাকে ওনাকে মামলুকাত বংশ বলা হয়, মামলুকাত বা দাস বংশ বলা হয়। ওকে, তাহলে দেখো দাস বংশ কেন বলা হচ্ছে এটা একটু পরে তোমাদেরকে বলবো। এখানে দেখো, আমাদের প্রথম এই দিল্লি সালতানাতের প্রথম যে শাসক আসবেন তিনি হচ্ছেন সুলতান কুতুবউদ্দিন আইবেক। ইনি কে ছিলেন? ইনি ছিলেন, আমরা যে প্রথম অধ্যায় গতকালকের আলোচনায় যেটা আমরা পড়েছিলাম, যে তরাইনের প্রথম যুদ্ধ 1199 এবং 1192, যে আমরা যে দুটা যুদ্ধ পেয়েছিলাম, এই যুদ্ধে মুইজউদ্দিন মোহাম্মদ যে ঘুরি ছিল, ঘুরির প্রধান সেনাপতি ছিল সুলতান কুতুবউদ্দিন আইবেক। ইনি কে ছিলেন? সম্পর্কে ছিলেন হচ্ছে যে কুতুবউদ্দিন আইবেকের, মোহাম্মদ ঘুরির ইনি ছিলেন হচ্ছে কৃতদাস। ওকে, তো সেই জায়গা থেকে এখন দেখো, প্রথমে আমি স্লাইড অনুযায়ী দেখাই। দেখো, পরিচয়, সুলতান কুতুবউদ্দিন আইবেক নিয়ে যে আমরা আলোচনা করব, ইনি হচ্ছেন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। প্রথম আলোচনাটা সুলতান কুতুবউদ্দিন আইবেক দিয়ে আমরা শুরু করব। ওকে, দেখো প্রথমে হচ্ছে পরিচয়টা দেখি। ভারতের দাস বংশ, দিল্লি সালতানাত শাসনামলের দিল্লি সুলতানি শাসনামল। ওকে, এখানে পরিচয় দুইটা, একটা হচ্ছে ভারতের দাস বংশ আর একটা হচ্ছে সুলতানি শাসনামলের যে শাসনের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন কে? সুলতান কুতুবউদ্দিন আইবেক। ওকে, তারপরে আসো, আইবেক অর্থ চন্দ্র দেবতা। এই জিনিসটা একটু মাথায় রাখবা, আইবেক অর্থ চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা কেন বলা হচ্ছে? কুতুবউদ্দিন আইবেকের মূল যেটা জন্মভূমি সেটা হচ্ছে তুর্কিস্তান, হ্যাঁ তুরস্ক, যেটা বর্তমানে তুরস্ক। সেখান থেকে মানে ঘটনা প্রবাহের কারণে তিনি দাস হিসাবে এই দিল্লিতে আসেন। দিল্লিতে আসার পরে মোহাম্মদ ঘুরির দ্বারা তিনি হচ্ছেন মানে মোহাম্মদ ঘুরি থেকে ক্রয় করে নেন দাস হিসাবে। সেই জায়গা থেকে তার নাম কি ছিল? নাম ছিল কুতুবউদ্দিন আইবেক। আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। এই কুতুবউদ্দিন আইবেক কি করেন? কুতুবউদ্দিন আইবেক হচ্ছে চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেন, এই জন্যই তার পিতামাতা তাকে আইবেক নামকরণ করেন। আরেকটা মতামত পাওয়া যায়, সেটা হচ্ছে যে তার হাতের আঙ্গুল বাঁকানো ছিল, এই জন্য তাকে আইবেক বলা হয়ে থাকে। তবে প্রথমটাই বেশি যুক্তিযুক্ত। ওকে, আচ্ছা আসো, তারপর আসো যে তার আদি নিবাস তুর্কিস্তান, যেটা একটু আগে তোমাদেরকে আমি বলে দিয়েছি, তুর্কিস্তান যেটা বর্তমানে তুরস্ক। উপাধি মালিক। তোমরা এই উপাধিগুলো একটু মনে রাখবা, কারণ হচ্ছে যে যখনই তোমাদেরকে এমসিকিউ পার্টে আসবে তখন প্রশ্ন এইভাবে আসতে পারে, দিল্লি সালতানাতের কোন সুলতানের উপাধি ছিল মালিক? সেখানে মালিক হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবেক, এনার উপাধি ছিল মালিক। আর এই মালিকটা কে দিয়েছিল? তার শাসক মোহাম্মদ মুইজউদ্দিন ঘুরি। হ্যাঁ, এই যে দেখো, ঘুরি কর্তৃক তাকে মালিক উপাধি দান করা হয়। তারপর দেখো, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর অধিকৃত অঞ্চলের রাজপ্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীন মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তার প্রতিষ্ঠিত এই রাজবংশ ইতিহাসে মামলুক বা দাস বংশ হিসাবে পরিচিত। এখানে একটু গল্পের আকারে বলে নেই, যখন মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে যখন এই ভারত উপমহাদেশে জয়লাভ করলো পৃথ্বীরাজ চৌহানের সাথে, সেখান থেকে তিনি কি করলেন? এই ভারত উপমহাদেশের শাসনভার হিসাবে তিনি তো ছিলেন গজনীতে তিনি চলে যান মোহাম্মদ ঘুরি, আর এখানে দিয়ে যান তার শ্রেষ্ঠ শাসক, তার শ্রেষ্ঠ যোদ্ধা কুতুবউদ্দিন আইবেককে তিনি এখানে দায়িত্ব দিয়ে যান। এখানে বলতে এই ভারত উপমহাদেশের দায়িত্ব দিয়ে যান, যে বিজিত অঞ্চলগুলো রয়েছে এটা শাসনকর্তা হিসেবে, এবং যেগুলো অবিজিত রয়েছে, যেগুলো বিজয় এখনো হয় নাই, সেই অঞ্চলগুলোতে অভিযান পরিচালনার জন্য তিনি এই কুতুবউদ্দিন আইবেককে দায়িত্ব দিয়ে যান। সেখান থেকে কুতুবউদ্দিন আইবেকের আমরা শাসনামল দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে
1192 থেকে 1206 পর্যন্ত। এই 1206 পর্যন্ত কেন বলতেছি, এই 1206-এ মোহাম্মদ ঘুরি মারা যায়। মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পরে মানে স্থায়ী শাসক হিসাবে কুতুবউদ্দিন আইবেক এই 6 থেকে নিয়ে 10 পর্যন্ত, অর্থাৎ 1206 থেকে নিয়ে 1210 পর্যন্ত তিনি স্বাধীন সুলতান হিসেবে এই ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন স্লাইডে আসো, দেখো যে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার অধিকৃত অঞ্চলে রাজপ্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে ভারতে স্বাধীন মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তাহলে কত সালে? 1206 সালে। আমরা মোহাম্মদ ঘুরির দুইটা শাসনামল পাবো, একটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের দুইটা শাসনামল পাবো। একটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের আন্ডারে, হ্যাঁ, কুতুবউদ্দিন আইবেক যখন শাসক ছিলেন তার আন্ডারে এই বিজিত অঞ্চলের শাসনকর্তা হিসেবে, অর্থাৎ ভারত উপমহাদেশের। কারণ মোহাম্মদ ঘুরি কোথায় আছে? মোহাম্মদ ঘুরি আছে গজনীতে। ওকে, তাহলে দুইটা অংশ পাবো। একটা হচ্ছে যে 1192 থেকে আমরা পাবো হচ্ছে 1206 পর্যন্ত, আরেকটা পাবো হচ্ছে 1206 থেকে 1210 পর্যন্ত। এই সময়টাতে তিনি ছিলেন স্বাধীন সুলতান হিসাবে, অর্থাৎ এই 1206 পর্যন্ত তিনি কি ছিলেন? মোহাম্মদ ঘুরির একজন দাস বা মামলুক হিসাবে এই অঞ্চলে তিনি শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে তিনি 1206 থেকে 1210 পর্যন্ত এই সময়টাতে তিনি স্বাধীন সুলতান হিসেবে নিয়োজিত ছিলেন। ওকে, এটা সালতানাত মামলুক বংশ কেন বলা হচ্ছে, দাস বংশ কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা যে এই সালতানাতের 11 জনের মধ্যে প্রথম যে 3 জন পাবো শাসক, সুলতান ইলতুৎমিশ পাবো, তারপর হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, ইনারা হচ্ছেন যে মূলত দাস ছিলেন। দাসী থেকে ইনাদের মানে সমরের দিক থেকে, হ্যাঁ, যোদ্ধার দিক থেকে যে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে বিচক্ষণতা এবং তাদের ন্যায় নীতিবান, এসব দিক থেকে তারা হচ্ছে শাসক বা সুলতানদের খুব কাছাকাছি ছিলেন। এই কারণেই তাদের যোগ্যতা বলে তারা পরবর্তীতে দিল্লি সালতানাতের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন। ওকে, এখন আসো যে আমরা দ্বিতীয় স্লাইডে তাহলে চলে যাই। দেখো, যেটা বলছিলাম যে 1206 থেকে তিনি স্বাধীন শাসক হিসাবে নিযুক্ত ছিলেন। এখানে আরেকটা কথা যে মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান ছিলেন না। এই কারণেই পুত্র সন্তান না থাকার কারণেই তখন তার মৃত্যুর পরবর্তীতে এই ভারত উপমহাদেশের যে শাসন কার্য কে নিবে এই বিষয়ে তার কোনো হচ্ছে, যেহেতু বংশপরম্পরা ছিল না, সন্তান ছিল না, সেহেতু যোগ্যতা অনুযায়ী আমরা কুতুবউদ্দিন আইবেককে দেখি যে দিল্লির সালতানাতের তিনি প্রতিষ্ঠা করেন। ওকে, দেখো 1206 খ্রিস্টাব্দে 24 জুন সুলতান উপাধি গ্রহণ করেন। সুলতান উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তার প্রতিষ্ঠিত এই দাস বংশ 1206 থেকে 1290 পর্যন্ত। তাহলে আমরা দেখব যে 1206 থেকে 1290 পর্যন্ত এই অংশটা কি অংশ? দিল্লি সালতানাত, যেটা হচ্ছে আমরা মামলুক বংশ বলতে পারি বা সালতানাত বলতে পারি। তো মামলুক নিয়ে অনেক কথা রয়েছে, কারণ 11 জন যে শাসক আমরা পাবো, 11 জনের মধ্যে মাত্র 3 জন ছিল দাস। এই কারণে অনেকে এটাকে মামলুক বংশ বলতে চায় না। তবে হিস্ট্রিতে, ইতিহাসে যেহেতু কোনো দাস থেকে নেতা হওয়া বা দাস থেকে শাসক হওয়ার যেহেতু খুব একটা আমরা ইতিহাস পাই না, এই কারণেই এই 3 জনের বদৌলতে এই শাসনামলটাকে অনেকেই মামলুক বংশ হিসাবে আখ্যায়িত করতে চায়। ওকে, তাহলে দেখো, যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, এখানে দেখো যে তারপর দুইটা পর্ব। একটা হচ্ছে 92 থেকে 6, এই অংশটা তিনি কি ছিলেন? এই অংশটা তিনি দাস ছিলেন। আর এই অংশটাতে গিয়ে তিনি স্বাধীন হন, স্বাধীন শাসক হিসেবে তিনি দিল্লি সালতানাতে অধিভুক্ত হন। তিনি কি করেন? লাহোর থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন এবং দিল্লি কেন্দ্রিক, বর্তমানে ভারতের কিন্তু রাজধানী কি? নয়াদিল্লি। এই দিল্লির যে প্রথম রাজধানী হয় সেটা হয় এই সুলতান কুতুবউদ্দিন আইবেকের দ্বারা। আশা করি এই অংশে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে অংশ চলো। কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব, অর্থাৎ আমরা যেহেতু কুতুবউদ্দিন আইবেক পড়ছি, তাহলে এই
কুতুবউদ্দিন আইবেকের অবশ্যই আমাদের কৃতিত্ব জানতে হবে, তার সম্পর্কে আমাদের জানতে হবে। আসো কৃতিত্বগুলো কি কি একটু দেখি। স্বাধীন দিল্লি সালতানাত এবং দাস বংশের প্রতিষ্ঠাতা। স্বাধীন দিল্লি সালতানাত, এখানে যে স্বাধীন কথাটা রয়েছে, এই স্বাধীন কথাটা কেন রয়েছে তোমাদের একটু আগেই বলে দিয়েছি। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে তিনি একজন স্বাধীন শাসক হিসাবে তিনি কি করেন, দিল্লির সালতানাতে সুলতান হিসেবে অধিষ্ঠিত হন। এই কারণেই তাকে দিল্লির সালতানাত এবং দাস বংশের প্রতিষ্ঠা বলা হয়, কারণ তিনি যেহেতু দাস হিসেবেই এই ভারত উপমহাদেশে ছিলেন, এই কারণেই তাকে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। তার যে গুণ আমরা বলতেছি যে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব, তার মধ্যে তিনি ছিলেন সুদক্ষ সেনানায়ক। সুদক্ষ সেনানায়ক কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে মোহাম্মদ ঘুরি রাজা পৃথ্বীরাজ চৌহানের সাথে তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ যে পরিচালনা করেন, সেখানকার তার প্রধান সেনানায়ক ছিলেন এই কুতুবউদ্দিন আইবেক। ওকে, শ্রেষ্ঠ শাসক এই কারণেই বলা হচ্ছে কারণ তিনি এই ভারত উপমহাদেশে দিল্লি থেকে শুরু করে এই নিম্নাঞ্চল, যেটা ভারতের যেটা উত্তরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চল এবং নিম্নাঞ্চল, এই অঞ্চলগুলোতে মোহাম্মদ ঘুরির নির্দেশক্রমে এগুলো সবগুলোই বিজিত এলাকার অন্তর্ভুক্ত করেন, মুসলিম সাম্রাজ্যভুক্ত করেন। ওকে, তারপরে দেখো যে শিক্ষা, শিল্প, সংস্কৃতির পৃষ্ঠপোষক, এটা এই কারণেই বলা হয় যে কারণ তিনি যখন কুতুবউদ্দিন আইবেক যখন এই সালতানাতে আসেন, তখন তিনি মুসলিম যারা লেখক ছিলেন বা মুসলিম চিন্তা গবেষক ছিলেন, তাদেরকে তিনি একটা স্বাধীন একটা প্লেস দিয়েছিলেন, ফ্লোর দিয়েছিলেন, যে আপনারা স্বাধীন মতো জ্ঞান চর্চা করবেন। এই কারণে তাকে যে শিল্প এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক বলা হয়। আরেকটা বিষয় দেখো যে তার যে শিল্পকলার মধ্যে এই যে কুতুব মিনার যেটা আমরা পাবো, একাধিক কোশ্চেন একাধিকবার এসেছে। তিনি যখন এই তরাইনের প্রথম যুদ্ধ যখন শেষ হলো, তারপরে তিনি দিল্লিতে কুতুব মিনার স্থাপন করার সিদ্ধান্ত নেন। হ্যাঁ, কুতুব মিনার এটা কোথায়, দিল্লিতে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসবে যে কুতুব মিনার কোথায় অবস্থিত, উত্তর হচ্ছে দিল্লিতে। দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের নাম কি, কুয়াতুল ইসলাম, এটা কোথায়, দিল্লিতে। এবং আজমিরের আড়াই দিন কা ঝোপড়া, হ্যাঁ, আড়াই দিন মানে কি বুঝায়, 2 দিন আর আরেক দিনের অর্ধেক, আড়াই দিনকার ঝোপড়া মসজিদের প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা 2টা মসজিদ পাচ্ছি, একটা হচ্ছে মিনার পাচ্ছি। মিনারের নাম হচ্ছে কুতুব মিনার, কোথায় অবস্থিত, দিল্লিতে অবস্থিত। কে এটা করেন, কুতুবউদ্দিন আইবেক এটার স্থাপনার কাজ শুরু করেন। আরেকটা পাচ্ছি আমরা কুয়াতুল ইসলাম মসজিদ, আরেকটা পাবো হচ্ছে আড়াই দিনকা ঝোপড়া মসজিদ। এই 2টা মসজিদ কে নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। মৃত্যুটা দেখো, তার মৃত্যুটা একটু রহস্যজনক এবং হচ্ছে কিছুটা, কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুটা কিছুটা হচ্ছে মানে হৃদয় বেদারক। কিরকম দেখো, 1210 খ্রিস্টাব্দে লাহোরের চৌগান বা পলো, এটা এক ধরনের হচ্ছে ঘোড়দৌড় খেলা। হ্যাঁ, এক ধরনের ঘোড়দৌড় খেলা। এই খেলার সময় ঘোড়ার পিঠ থেকে আকস্মাৎ তিনি পড়ে যাওয়ার ফলে তিনি আহত হন এবং তার কিছুদিন পর তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। তাহলে কিভাবে মারা গেছে, যদি তোমাদের সিকিউ অংশে আসে যে প্রথম একটি স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন একজন শাসক, ইভেন তিনি ছিলেন দাস হিসাবে একটা ভূখণ্ডে গমন করে সেখানে তিনি একটা স্বাধীন মামলুকাত বা স্বাধীন একটা রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং রাজবংশ প্রতিষ্ঠা করে কৃতিত্বের সাথে পরিচালনা করেন। অবশেষে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যান। এরকম যদি একটা তোমাদের থাকে, সৃজনশীল উদ্দীপক থাকে, তাহলে তোমাদেরকে যদি জাজ করতে বলা হয় যে উদ্দীপকের সাথে কোন সুলতানের বা কোন শাসকের মিল রয়েছে, তার কৃতিত্ব বর্ণনা করো, তাহলে তোমরা কি বলবা? তাহলে অবশ্যই তোমাদের চিনে নিতে হবে ঘোড়ার পিঠ থেকে কে পড়ে গিয়ে মারা গিয়েছে, সুলতান কুতুবউদ্দিন আইবেক। তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের সিকিউ অংশটা কিন্তু এইভাবেই উদ্দীপক আকারে দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, নির্দিষ্ট কিছু অংশ দেওয়া থাকবে, যেমন কুতুব মিনারের কথা থাকতে পারে, কিংবা ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন, কিংবা দাস হিসাবে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, একটা স্বাধীন শাসনামল প্রতিষ্ঠা করেছেন। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে ক্ষুদ্র আকারে, না হলে কিন্তু তোমরা যখন এই উদ্দীপক দেখবা, উদ্দীপকের সাথে যখন শাসককে মিলাতে বলবে, তখন তোমরা মিলাতে পারবে না। ওকে, দেখো আমরা যে প্রথম শাসকটা পড়লাম, শাসক পড়ার পরে আমাদের যে কোর্সটা আমরা পড়তেছি মিশন A+ নিশ্চিতের যে আমরা একটা কোর্স পড়তেছি, তোমাদের সাথে তোমরা আমার সাথে যে কোর্সে যুক্ত আছো ফ্রি ক্লাসে,
এই কোর্সটাতে আমরা তোমাদের দায়িত্ব নিয়েছি, যাদের টেস্ট পরীক্ষা রয়েছে তাদেরকে আমরা সেকেন্ড পত্রের 50 থেকে 60 বা 70% আমরা যতদূর সম্ভব তোমাদেরকে কমপ্লিট করাই দিব। এর ফলে কি হবে, তোমাদের যে টেস্ট পরীক্ষা রয়েছে এই টেস্ট পরীক্ষা তোমরা খুব ভালোভাবেই তোমরা সম্পন্ন করতে পারবা। কারণ হচ্ছে আমরা জিনিসটা দেখলাম যে টেস্ট পরীক্ষায় এবছর যে নিয়ম করেছে, টেস্ট পরীক্ষায় কেউ যদি ফেল করে, কোনো সিঙ্গেল পার্সন যদি ফেল করে, তাহলেও কিন্তু তার আর উপায় নাই বোর্ড এক্সামের জন্য। অর্থাৎ বোর্ড এক্সামের জন্য শর্ত হচ্ছে টেস্ট পরীক্ষায় পাস হতে হবে। যেহেতু তোমরা এর আগে তোমরা অনেকটা গড়িমসি করেছো, হয়তো পড়াশোনায় মনোযোগ দাও নাই, এই জন্য শেষ সময় আমরা সিদ্ধান্ত নিলাম যে তোমরা ফ্রিতে হলেও তোমাদেরকে আমরা টেস্ট পরীক্ষাটা তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। সেই জায়গা থেকেই আমরা এই কোর্সটা লঞ্চ করেছি এবং আমাদের এই প্ল্যাটফর্মের সবচাইতে মানে পরিচিত এবং সবচাইতে যেই কোর্সটাতে আমরা বেশি স্টুডেন্ট পাই, আগ্রহ দেখায় স্টুডেন্টরা, সেটা হচ্ছে এফআরবি কোর্স। হ্যাঁ, ফাইনাল রিভিশন ব্যাচ যে কোর্স, সেই কোর্সটা আমরা লঞ্চ করেছি। হ্যাঁ, এই কোর্সটা আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে 24/11-25 তারিখ থেকে, অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকেই আমাদের এই কোর্সটা লঞ্চ হয়ে যাবে। এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে কখন দেখো, ডিসেম্বরের 12 তারিখে। তো অর্থাৎ টেস্ট পরীক্ষা তোমাদের জানুয়ারির এর আগে শেষ হয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। তার আগেই তোমাদের আমরা এই কোর্সটা লঞ্চ করছি। এই কোর্সে কি কি থাকবে দেখো, কোর্সে তোমরা কি কি পাবা। কোর্সে তোমরা পাবা ফুল সিলেবাসের লাইভ ক্লাস। অর্থাৎ তোমাদের যেহেতু সিলেবাস এখনো শর্ট নেই, সিলেবাস যেহেতু তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস, সেহেতু আমরা কি করেছি, ফুল সিলেবাসে তোমাদেরকে লাইভ ক্লাস দিব। আর কি কি দিব দেখো, আরেকটা তোমরা পাবা যে এফআরবি 3.0, মানে এর আগে আমাদের যে এফআরবি কোর্সটা ছিল 25 ব্যাচের জন্য, সেই কোর্সের সম্পূর্ণ ক্লাস, যতগুলো ক্লাস রয়েছে সবগুলো তোমরা রেকর্ডেড করতে পারবা। তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে, তোমরা ইচ্ছা মতন যে কোনো টপিকের উপরে, তোমাদের যেই টপিকটা রয়েছে সেই টপিকের উপরে তোমরা ক্লাস করতে পারবা। আর কি পারবা দেখো, তোমরা প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের আনলিমিটেড এক্সাম দিতে পারবা। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আমরা কোশ্চেন দিব, তোমরা আনলিমিটেড এক্সাম দিতে পারবা, যে যত পারো এক্সাম দিতে পারবা। আর এক্সাম দিলে কি হয় ভাইয়া, তোমার যুদ্ধে যাওয়ার আগে যদি প্রস্তুতি ঠিক থাকে তাহলে যুদ্ধ তোমার জন্য সহজ হয়ে যায়। ঠিক তেমনই পরীক্ষায় বসার আগে যদি তুমি বাসায় 2-1বার এক্সাম দিতে পারো কোশ্চেন অনুযায়ী, মানে বোর্ড কোশ্চেনের মানে ধাঁচে যদি 1-2টা পরীক্ষা দিতে পারো তোমার নিজের রুমে বসেই, তাহলে দেখবে তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স বাড়বে। অথবা এমনও হতে পারে তোমার ল্যাকিংস রয়েছে অনেক কিছু, তোমার ল্যাকিংসগুলো কোন জায়গায় ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলো তুমি খুঁজে বের করতে পারবা, সেই অনুযায়ী পরীক্ষার আগেই তুমি শেষ করতে পারবা। তোমাদেরকে ছোট্ট একটা গল্প বলি এই এক্সাম সম্পর্কে। আমার যখন এইচএসসি পরীক্ষা ছিল, তৎকালীন সময়ে আমি আমার লেখাটা একটু ধীর গতিতে, আমি লিখে শেষ করতে পারতাম না। সাতটা সিকিউ পার্টে আমি লিখে শেষ করতে পারতাম না। তো আমি ইচ্ছা করলাম যে আমাকে তো অবশ্যই শেষ করতে হবে, নাহলে তো আমি A+ পাবো না। সেই জায়গা থেকে আমি একটা কাজ করেছিলাম যে বাসায় বসে, যে আমার বইয়ের পিছনে যে ইয়েগুলো ছিল, মডেল টেস্ট ছিল, মডেল টেস্ট আকারে আমি বাসায় পরীক্ষা দিয়েছিলাম কয়েকবার। ইভেন তোমরা হয়তো শুনে অবাক হয়ে যাবা যে এর আগে আমি আমার 7টা মানে সিকিউ পার্ট আমি কখনোই সম্পূর্ণ শেষ করতে পারি নাই, বা মন মতো শেষ করতে পারি নাই। হ্যাঁ, শেষ করলেও হয়তো উপস্থাপনা বা উপসংহার দিয়ে শেষ করতে পারি নাই। তবে এই যে বাসায় যে প্র্যাকটিস করেছিলাম এইচএসসিতে, আমার লেখা শেষ হয়ে গিয়েছে। লেখা শেষ হওয়ার 1 থেকে 2 সেকেন্ড পর আমার খাতা জমা নিয়েছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেছিলাম। কারণ যে আমি যদি বাসায় প্র্যাকটিসটা না করতাম, তাহলে ওই জায়গাতে গিয়ে পরীক্ষায় গিয়ে আমি 60টা সিকিউ আমার পক্ষে শেষ করা সম্ভব ছিল না। আমার মতন তোমাদের অনেকেই রয়েছে যাদের লেখা একটু ধীর গতিতে, যেহেতু লিখে একটু ধীর গতিতে, তারা কিন্তু যদি বাসায় এইভাবে প্রস্তুতি না নাও, প্রিপারেশন না নাও, তাহলে দেখবা পরীক্ষা দিতে গিয়ে প্রথম 2টা উদ্দীপক থেকে প্রথম 2টা সিকিউ খুব ভালোভাবে লিখছো, কয়েক পেজ লিখছো, লিখার পরে শেষেরটাতে গিয়ে দেখতেছো যে শেষেরটা টাচ করার সময় পাচ্ছ না, সময় হয়ে গেছে, খাতা জমা দিতে হবে। এই বিড়ম্বনায় যেন না পড়তে হয়, সে কারণেই আমরাই প্রথম মানবিকের জন্য আমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের সিকিউ পরীক্ষা নিব। আমরা সিকিউ কোশ্চেন দিব, তোমরা পরীক্ষা দিবা, সেটার আমরা খাতা মূল্যায়ন করব। হ্যাঁ, তো এত কিছু সুযোগ পাবো কোথায়, তোমরা এফআরবি কোর্সে পাবা। এই যে রিটেন এক্সাম, যেটা তোমাদেরকে বললাম, হ্যাঁ, যে তোমরা রিটেন এক্সাম দিতে পারবা। চিন্তা করো, তোমরা অনেক প্ল্যাটফর্ম তোমাদেরকে এমসিকিউ এক্সাম বা এমসিকিউ সলভ করার চেষ্টা করে সুযোগ করে দেয়। সেই জায়গা থেকে আমরা তোমাদের কি করব, আমরা তোমাদেরকে রিটেন এক্সাম দেওয়ার ব্যবস্থা করতেছি। আরেকটা প্রতিটা অধ্যায়ের সিকিউ সাজেশন। তোমরা যেটা বলতেছো যে ভাইয়া বলে দিবেন কোনটা গুরুত্বপূর্ণ, দেখো সেই জায়গা থেকে আমরা করেছি প্রতিটা
প্রতিটা অধ্যায় থেকে কোন কোন শাসক বা কোন কোন কাহিনী কোন ঘটনা থেকে সিকিউ আসবে এবং কোনটা থেকে সিকিউ মাস্ট বি আসবেই, হ্যাঁ, এবং কোনটা পড়তে হবে না, সেই জিনিসটা যদি আমি তোমাদেরকে দেখাই দিই তাহলে তোমাদের যে পড়াশোনার যে বিড়ম্বনা, মানে এত এত বড় অধ্যায় তোমাদের পুরোটাই পড়তে হবে না, সেই কাজটাই আমরা তোমাদেরকে করে দিব এবং অধ্যায় ভিত্তিক তোমাদেরকে আমরা সিকিউ সাজেশন দিয়ে দিব। ওকে, আরেকটা হচ্ছে প্রতিটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন, এটা তো পাবাই, প্রতিটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন তো পাবা, অনেক প্ল্যাটফর্ম তোমাদেরকে দেয় এমসিকিউ, এটা তোমরা সহজেই পেয়ে যাবে, আমাদের কাছে তো অবশ্যই পাবা। আরেকটা পাবা যে সিকিউ পার্টটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত দেওয়ার সাহস দেখায় নাই, শুধুমাত্র আমাদের এমডি বনিয়ামিন পেজ এবং চলো শিখি প্ল্যাটফর্মিং এটাই সাহসটা দেখিয়েছে। আরেকটা হচ্ছে যে প্রতিটা ক্লাসে তোমরা স্লাইড পাবা, হ্যাঁ, এর আগে আমরা যত ক্লাস নিয়েছি এফআরবি কোর্সে যতটা ক্লাস নিবা প্রতিটা ক্লাসে তোমরা স্লাইড পাবা, কি পাবা, রিটেন এক্সাম দেওয়ার সুযোগ পাবা। এর আগের যেটা আমাদের এফআরবি কোর্স ছিল সেই কোর্সের প্রত্যেকটা ক্লাস তোমরা মানে দেখতে পারবা, হ্যাঁ। তারপরে কি পাবা দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ যে তোমাদের যে এমসিকিউ পার্টটা রয়েছে, এই এমসিকিউ পার্টটা, আচ্ছা তোমাদের এটা একটু চেক করে নেই ভাইয়া, আমাদের এই ফ্রি করছি, এমসিকিউ প্র্যাকটিস করাবেন না? আচ্ছা, তোমাদের জন্য এমসিকিউ আমাদের কোশ্চিন দেওয়া থাকবে, তোমরা যে ক্লাস করতেছো প্রতিটা ক্লাস থেকে তোমাদের কোশ্চিন দেওয়া থাকবে, এখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, হ্যাঁ, তোমরা সেখান থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা। আরেকটা দেখো যে তোমরা অনেকেই বলেছো যে আচ্ছা অনেকে বলেছে যে তোমাদের লিখতে সমস্যা হয়, ভাইয়া এইটা কিন্তু মাস্ট বি, এটা অনেকেরই সমস্যা রয়েছে যে অতি অল্প সময়ের মধ্যে লিখে শেষ করাটা অনেকেই পারে না। আর তোমাদের তো অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে যে উদ্দীপক দেখে লিখে ফেলবো, হ্যাঁ, এই দিন কিন্তু আর নাই। এই দিন যদি এই চিন্তা চেতনা যদি মাথায় থাকে যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, লিখে পাশ করে আসবো, এটা কিন্তু 25 ব্যাচের রেজাল্ট দেখে তোমাদেরকে মানে শিখতে হবে। 25 ব্যাচের রেজাল্ট দেখেছো তোমরা, রেজাল্টের যে ধস কারে বলে, হ্যাঁ, এরকম যদি তোমরা করতে থাকো, এই চিন্তা চেতনা যদি থাকে যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখে যে আমি A+ পাবো বা ভালো একটা মার্ক পাবো, এই দিন আর নাই। সেই জায়গা থেকে তোমাদেরকে অবশ্যই মানে ক্লাসে ফিরতে হবে। ওকে, আরেকটা বলেছো যে আচ্ছা ওকে, আর কি পাবা দেখো যে 2016 থেকে 2025 সাল পর্যন্ত 2016 থেকে 2025 সাল পর্যন্ত কি পাবা দেখো, 25 সাল পর্যন্ত সমস্ত পরীক্ষা যেগুলো বোর্ড পরীক্ষা রয়েছে, 2016 থেকে 2025 পর্যন্ত যতগুলো বোর্ড এক্সাম হয়েছে সেই বোর্ড এক্সামের কোশ্চিন তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। কোথায়? লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা প্রশ্ন করতে পারবা এবং সম্পূর্ণ লাইভ ক্লাসের মাধ্যমে দেখতে পারবা, তোমাদের সব ক্লাস এখানে সলভ করে দেওয়া হবে, সমস্ত প্রশ্ন। 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ডেড ক্লাস পাবা। ওকে, আর এটা কি পাবা, শেষ 1 মাস রিভিশন ক্লাস পাবা। এই এফআরবি কোর্সের মাধ্যমে কি পাবা, শেষ 1 মাস তোমরা রিভিশন ক্লাস পাবা। আরেকটা কি পাবা, কম্বো অথবা বান্ডেল কোর্সে ভর্তি হলে আকর্ষণীয় গিফট। কম্বো অথবা যদি তোমরা এই বান্ডেল কোর্সে ভর্তি হও, বান্ডেল কোর্সে যদি ভর্তি হও তাহলে তোমাদের জন্য আকর্ষণীয় গিফট তো থাকবেই এবং তোমাদের জন্য থাকবে ডিসকাউন্ট, 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। তারপরে দেখো যে সর্বাক্ষণিক যেটা মেন্টরশিপ। ওকে, মেন্টরশিপ বলতে আমাদের প্ল্যাটফর্মে যারা আমরা আছি টিচাররা, তোমরা সার্বক্ষণিক আমাদের সাথে যুক্ত থাকতে পারবা এবং তোমাদের সমস্ত সমস্যা আমাদেরকে বলতে পারবা, আমরা তোমাদেরকে সার্বক্ষণিক যে সলভ করে দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাতে আমরা থাকবো। ওকে, তারপরে আসো যে স্পেশাল গাইডলাইন, এটা তো থাকবেই এবং পরীক্ষার আগে মেগা সিকিউ সলভ, তোমাদের যেটা এমসিকিউ বললাম যে এমসিকিউ সলভ করে দিব, এর পাশাপাশি যে সিকিউ যে সলভ রয়েছে, অর্থাৎ সিকিউ উদ্দীপক দেখে তোমাদের যে রিলেট করতে হবে এবং কোন কোন টপিকগুলো উদ্দীপকের আকারে সাজাতে হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে একটু শিখিয়ে দিব যাতে করে তোমাদের পরীক্ষায় আর সমস্যা না হয়। তাহলে এত কিছু পেয়ে যাবা তোমরা এফআরবি কোর্সে আমাদের মাধ্যমে 4.0 কোর্সে। ওকে, তাহলে এখন দেখে নাও তোমরা শুধু হচ্ছে যে এফআরবি কোর্সের যেই যেহেতু এটা পেইড কোর্স, এটাতে ভর্তির যে কত টাকা ফি লাগবে এটা একটু দেখে নাও। যে দেখো বাংলা ইংলিশ এবং আইসিটির যে কম্বো কোর্স, এটাতে প্রথম 1000 জন তোমরা 50% ডিসকাউন্টে 2250 টাকায় পাবা এবং পরবর্তী সবার জন্য এই ডিসকাউন্টটা 10% কমে যাওয়ার কারণে তোমাদের কোর্সটা কিনতে হবে 2700 টাকা দিয়ে। এবং কম্পালসারি যে ইন্ডিভিজুয়াল কোর্স, এখানে প্রথম 1000 জন পাবে 50% ডিসকাউন্টে 1250 টাকায়। এখানে প্রথম 1000 জন সবসময় 50% ডিসকাউন্ট পাচ্ছে। আরেকটা হচ্ছে পরবর্তী সবার জন্য থাকবে, সেটা 10% লেস হবে ডিসকাউন্টের ক্ষেত্রে, সেটার পড়বে হচ্ছে 1500 টাকা।
আর এটা দেখো গ্রুপ সাবজেক্ট কোর্সের ক্ষেত্রে কি হবে, প্রথম 1000 জন পাবে, এটা প্রতিবারই কিন্তু 1000 জন, প্রথম 1000 জনের জন্য আমাদের 50% ডিসকাউন্ট থাকতেছে, সেই জায়গা থেকে তোমরা পাবো 2500 টাকা এবং পরবর্তী সবার জন্য এটা 3000 টাকা হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল গ্রুপ সাবজেক্ট কোর্স যেটা, সেখানে প্রথম 1000 জন তোমরা পাচ্ছ, এটা 50% ডিসকাউন্টে কি পাবা 1000 টাকায় এবং পরবর্তী জন পাবা তোমরা 1500 টাকায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের বান্ডেল কোর্স, এই কোর্সে ম্যাক্সিমাম ছেলেপেলে ভর্তি হয়। হ্যাঁ, এখানে যেহেতু সব সাবজেক্ট পাওয়া যাবে একসাথে, এই কারণেই এই বান্ডেল কোর্সে সবাই যেহেতু ভর্তি হয়, এখানে কত টাকা দেখো, এই বান্ডেল কোর্সের প্রথম 1000 জন এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে দেখো, 60% ডিসকাউন্ট পাচ্ছে। শুধুমাত্র বান্ডেল কোর্সের জন্য তোমাদেরকে 60% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, আমি 6টা লিখে, ওকে প্রিন্স বর্ষা বলেছে আমি 6টা লিখতে পারি, কিন্তু লিখতাম না, বসে থাকতাম টাইম লস করার এক্সাম হলে। ওকে তোমাদের এই সমস্যাটা অনেকের আছে, বুঝছো, যে তোমরা মনে করো যে শেষ করব কিন্তু শেষ করতে পারো না। সেই জায়গা থেকে তোমাদেরকে অবশ্যই কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতির জায়গাটাই আমরা এই FRB 4.0 কোর্সে আমরা দিচ্ছি। ওকে, আমাদের সবচাইতে বেশি স্টুডেন্ট যে কোর্সটাতে ভর্তি হয় সেটাই হচ্ছে আমাদের বান্ডেল কোর্স। এই বান্ডেল কোর্সে দেখো, শুধুমাত্র বান্ডেল কোর্সে আমরা দিচ্ছি 60% ডিসকাউন্ট প্রথম 1000 জনকে, সেটা কত 3800 টাকায়, এবং পরবর্তী সবার জন্য থাকবে সেটা 55% ডিসকাউন্ট হয়ে যাবে, সেই জায়গাতে তোমরা পাবা 4275 টাকায়। ইভেন এই বান্ডেল কোর্সে যে প্রথমে যারা 100 জন থাকবে তাদের জন্য একটা গিফট হ্যাম্পারও থাকবে এবং তোমাদের বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা FRB 4.0 কোর্স সম্পর্কে জেনে নিলাম। এখন আসো আমরা স্লাইডে চলে যাই। দেখো, সুলতান কুতুবউদ্দিন আইবেকের পরে যেহেতু তিনি ঘোড়দৌড়ের মাধ্যমে ঘোড়ায় চড়ে যে মারা গেলেন, মারার পরবর্তীতে আচ্ছা ভাইয়া, কি আপনি ইসলাম ক্লাস নিতে আইসেন নাকি অফার দিতে আসছেন? আসলে ভাইয়া, যে তোমাকে আমি অফার দিতে আসি নাই, আমি তোমার যে সমস্যা সলভ করার জন্য আমি এখানে দাঁড়াইছি। এখন তুমি যেহেতু এই কোর্সটাতে তুমি যেহেতু যুক্ত আছো, ক্লাস করতেছো, এইটা যদি কারো না কারোর মাধ্যমে তুমি যদি না জানতা, তাহলে কি তুমি আমাদের এই কোর্সে আসতে পারতা, এই ক্লাসে যুক্ত হতে পারতা? অবশ্যই পারতা না। সুতরাং আমাদের যেহেতু আরেকটা কোর্স রয়েছে, এই কোর্সে তোমাদেরকে যদি আমরা না জানাই, পরবর্তীতে তোমরা আফসোস করতে পারো যে ভাইয়া আপনাদের এরকম একটা কোর্স ছিল অথচ আপনারা জানান নাই। তাহলে দিন শেষে আমার কি হবে? আমার তো ওই লেভেল উতরে চলে আসছি আমি, ঠিক আছে না? আমার তো পরীক্ষার জন্য আমার সমস্যা হবে না, সমস্যা হবে তোমাদের সমস্যার সমাধানের জন্যই আমরা কোর্স লঞ্চ করি। আমরা টিচাররা পরিশ্রম করে তোমাদেরকে সহজ করার জন্য আমরা এখানে দাঁড়াই, তোমাদের সুবিধার জন্যই। সেহেতু আমরা এখানে কোর্স বিক্রি করতে আসি না, জাস্ট তোমাদেরকে জানাই দিলাম আমাদের কোর্স চলতেছে, তোমাদের সুবিধার জন্যই আমরা কোর্স লঞ্চ করেছি। ওকে, আরেকটা বিষয়, ক্লাস নেওয়ার জন্য অবশ্যই দাঁড়াইছি, ক্লাস অবশ্যই নিব, ক্লাস কোনোভাবেই মিস যাবে না। ওকে, ঠিক আছে। এখন দেখো যে আমাদের যে কুতুবউদ্দিন আইবেক পড়লাম, কুতুবউদ্দিন আইবেক কে ছিলেন? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। তারপরে আমরা কি পাচ্ছি? সুলতান ইলতুৎমিশ। আমরা যেমন মোহাম্মদ ঘুরির যেমন আমরা দাস হিসেবে পেয়েছিলাম কাকে? কুতুবউদ্দিন আইবেককে। ঠিক তেমনই সুলতান ইলতুৎমিশও ছিলেন তুর্কিস্তানের অধিবাসী, তিনিও ছিলেন কুতুবউদ্দিন আইবেকের দাস স্বরূপ। দেখো জন্ম কোথায়, সুলতান ইলতুৎমিশের জন্ম কোথায় দেখো? তুর্কিস্তানের। তার গোত্রের নাম ছিল ইলবারি গোত্র। তুর্কিস্তানের ইলবারি গোত্রে জন্ম। তারপরে দেখো যে প্রকৃতপক্ষে তিনি একজন দাস ছিলেন, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম আমি, একটু আগে তিনি দাস ছিলেন। জালালউদ্দিন নামক এক ব্যবসায়ী তাকে কুতুবউদ্দিন আইবেকের কাছে বিক্রি করেন। কার কাছে? কুতুবউদ্দিন আইবেকের কাছে। তাহলে আমরা প্রথমে পাইলাম দাসকে কুতুবউদ্দিন আইবেক, তাকে কে কিনেছিল? মোহাম্মদ ঘুরি। এবং পরবর্তীতে আমরা পাচ্ছি সুলতান ইলতুৎমিশ। এটা কার দাস ছিল? দাস ছিল হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের দাস ছিল। ওকে, বুঝতে পেরেছো? ওকে, তারপরে দেখো যে আইবেক তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে আমিরুল উমরা পদবি দান করেন। তাহলে আমরা যেমন এর আগে দেখেছিলাম যে সুলতান কুতুবউদ্দিন আইবেককে মালিক উপাধি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি সুলতান ইলতুৎমিশকে কি উপাধি দেওয়া হয়েছিল? দেখো, আমিরুল উমরা। এই উপাধিগুলো অবশ্যই মাথায় রাখবা, আমিরুল উমরা।
ওকে, এই উপাধিগুলো মনে রাখবা, কারণ এগুলো এমসিকিউ পার্টে চলে আসে যে আমিরুল উমরা কার উপাধি, তখন তোমরা কনফিউশনে পড়ে যাবা। ওকে, পদবি দান করেন। ইলতুৎমিশকে দিল্লি সালতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এই প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এর কারণ হচ্ছে যে কুতুবউদ্দিন আইবেক সময়টা খুব কম পেয়েছিলেন, 6 থেকে 10 পর্যন্ত মাত্র 4 বছর, এবং এর মাঝেও কিছু তিনি সমর অভিযান পরিচালনা করেন। এই কারণে তিনি মানে সময়টা খুব কম পেয়েছিলেন। এই কারণেই সুলতান ইলতুৎমিশ এসে এই সালতানাত বংশটাকে খুব ঢেলে সাজিয়েছিলেন, খুব মানে শক্ত হাতে এটাকে নিয়ন্ত্রণ করেছিলেন। এই কারণে তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে, তাহলে তোমরা কি উত্তর দিবা? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হলে তোমরা উত্তর দিবা কুতুবউদ্দিন আইবেক। আর যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ, তাহলে তোমরা বলবা সুলতান ইলতুৎমিশ। এই সুলতান ইলতুৎমিশের আরেকটা পরিচয় হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের জামাতা, মেয়ের জামাই। এখন তারপরে আসো যে 1229 খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসী খলিফা আল মুনতাসির বিল্লাহ, আমরা যেটা একটা পাইলাম যে আমিরুল উমরা, এই উপাধিটা কে দিয়েছিল? এই উপাধি দিয়েছিল তার মালিক, অর্থাৎ মানে সুলতান ইলতুৎমিশের মালিক কে ছিল? কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক দিয়েছে আমিরুল উমরা। আরেকটা আমরা পাবো যে তার উপাধিতে 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা, অর্থাৎ আব্বাসীয় খলিফা। প্রথম অধ্যায় যদি আমরা যদি পড়ো তাহলে উমাইয়া খিলাফতের পরে কি পাবা? আব্বাসী খিলাফত। সেই আব্বাসী খিলাফতের খলিফা আল মুনতাসির বিল্লাহ। আল মুনতাসির তাকে সুলতানি আজম উপাধি দেন। দেখো, সুলতানি আজম উপাধি প্রদান করেন। তাহলে সুলতানে আজম, আজম মানে তো মহান, সেই জায়গা থেকে সুলতানে আজম, মহৎ সুলতান এবং মহান সুলতান হিসাবে তাকে স্বীকৃতি দান করেন। এটা কে স্বীকৃতি দান করেছেন? হ্যাঁ, আব্বাসী খলিফা মুনতাসির বিল্লাহ। ওকে, তাহলে তোমরা দুইটা অংশ পাচ্ছ সুলতান ইলতুৎমিশ সম্পর্কে, একটা হচ্ছে আমিরুল উমরা, আরেকটা পাচ্ছ সুলতানি আজম। দেখতে পাচ্ছ? সুলতানি আজম। আরেকটা দেখো যে সিংহাসনে আরোহণ। এখন আমরা যেটা দেখলাম যে তার উপাধি দেখলাম, এখন আসি যে সুলতান ইলতুৎমিশ সিংহাসনে কিভাবে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের ক্ষেত্রে দেখো এই যে আরামশাহ, এই আরামশার বংশ পরিচয় বা মানে সুলতান কুতুবউদ্দিন আইবেকের সাথে তার কোনো পরিচয় ছিল কিনা এই বিষয়ে সন্দিহান রয়ে গিয়েছে, এবং ঐতিহাসিক বিদগণ খুব একটা মানে ভালো এই বিষয়ে বলতে পারেন না যে তার সাথে কার কি সম্পর্ক ছিল। কিন্তু এই আরাম শাহ মাত্র কয়েক মাসের জন্য এই দিল্লি সালতানাতে অধিষ্ঠিত হন। অতঃপর তার অরাজকতা, তার হচ্ছে অপারগতা, তার হচ্ছে যে যোগ্যতা না থাকার কারণে এই তৎকালীন দিল্লির যে মুসলিমরা ছিল তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। এর ফলে কি হয়, সুলতান ইলতুৎমিশ 1210 থেকে 11 এর মাঝামাঝি সময়ে এই আরাম শাহের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাকে পরাজিত করেন। হ্যাঁ, পরাজিত করে 1211 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের সিংহাসনে অধিষ্ঠিত হন। তাহলে এই কুতুবউদ্দিন আইবেকের পরে সুলতান ইলতুৎমিশের মাঝে একজন ছিল আরাম শাহ। এটা তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ এই কারণে যদি প্রশ্ন আসে সুলতান ইলতুৎমিশ কাকে পরাজিত করে দিল্লি সালতানাতে অধিষ্ঠিত হন, তাহলে অ্যান্সারে আসবে আরাম শাহ। এতটুকু জানলেই হবে। আচ্ছা, সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব দেখো। সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব যদি জানতে চাও তাহলে তোমরা মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর সুলতান আরাম শাহ এর দুর্বল শাসনে রাজ্য ক্ষমতালোভী অভিজাতবর্গ, আমির মালিক এবং প্রদেশপালের বিদ্রোহে তুর্কি আধিপত্য যখন বিপদাপন্নে তখনও ইলতুৎমিশ সুলতান হিসেবে দায়িত্ব নেন। অর্থাৎ এই যে মালিক শাহ যখন আসে, আরাম শাহ যখন আসার পরে এই দিল্লি সালতানাতের উপরে বহির্দেশীয় একটা আক্রমণের একটা প্রভাব তৈরি হয়। এই বিপদ সংকুলান অবস্থায় সুলতান ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করে দিল্লি সালতানাতকে তিনি শক্ত হাতে প্রতিষ্ঠিত করেন। এই কারণেই তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। তারপরে দেখো যে দিল্লি সালতানাতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এখন দেখো যে তার যে আমরা কৃতিত্ব পড়তেছি, তার উদ্যমী যে বিজেতা, মানে কোথায় কোথায় তিনি বিজয় লাভ করেছেন। দেখো, ইলতুৎমিশ 1215 খ্রিস্টাব্দে ভারতের মুসলিম সাম্রাজ্যের উপর সার্বভৌমত্বের দাবিদার তাজউদ্দিন ইয়ালদুজকে পরাজিত করেন। এখানে একটা জিনিস হচ্ছে যে, এবং 1217 খ্রিস্টাব্দে নাসির উদ্দিন কুবাচার নিকট থেকে লাহোর অধিকার করেন। এখানে নাম দুটো একটু মনে রাখো। নামটা হচ্ছে যে নামটা দেখো যে ইয়ালদুজ, তাজউদ্দিন ইয়ালদুজ।
হ্যাঁ, আরেকটা হচ্ছে নাসিরুদ্দিন কুবাচা। যখন কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরি যখন মৃত্যুবরণ করলেন, কুতুবুদ্দিন আইবেকের সময় কি হয়, কুতুবুদ্দিন আইবেক কোথাকার ছিলেন, দিল্লির এই অংশে তিনি শাসনকর্তা ছিলেন। এবং এই তাজউদ্দিন ইয়ালদুজ এবং হচ্ছে নাসিরুদ্দিন যে কুবাচা, এরা ছিল কোথায়, এরা হচ্ছে গজনি এবং গুজরাটের যে অংশটা, মানে হচ্ছে ভারতের যে উপরের পাটের অংশটা, এই পাটে তারা শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। এখানে সুলতান আমাদের যে ইলতুৎমিশের আগের যে অংশ ছিল আমাদের, সেখানে আমরা দেখি যে তিনি চেয়েছিলেন, কুতুবুদ্দিন আইবেক চেয়েছিলেন যে পারিবারিক বন্ধনে আবদ্ধ করে ইনাদের মাধ্যমে একটা সদ্ভাব তৈরি করে এই দিল্লি সালতানাতকে একটা সুপ্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা কায়েম করার। কিন্তু এই শুধুমাত্র সুলতান ইলতুৎমিশ হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের জামাতা হলেও এরা বিশেষ করে হচ্ছে এই যে তাজউদ্দিন ইয়ালদুজ এবং হচ্ছে নাসিরুদ্দিন কুবাচা, এরা কি করে, এরা হচ্ছে সুলতানের মানে বিরোধীচারণ করেন। এতে করে কি হয় যে এই দিল্লি সালতানাতের উপরে একটা অশনি সংকেত দেখা দেয়। এই অশনি সংকেত দেখা দেওয়ার কারণে সুলতান ইলতুৎমিশ কি করেন, এই তাজউদ্দিন ইয়ালদুজ এবং নাসিরুদ্দিন কুবাচার থেকে লাহোর অধিকার করেন। হ্যাঁ, লাহোর অর্থাৎ পাকিস্তানের লাহোর, এইটা তিনি অধিকার করেন এবং হচ্ছে যে গজনি ছিল সে গজনি অধিকার করেন। এখন দেখো যে মঙ্গলের যে চেঙ্গিস খান ছিল, সেই চেঙ্গিস খান কিন্তু এই ভারতীয় উপমহাদেশের উপরে একটা হচ্ছে মানে থাবা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই মানে চেঙ্গিস খান তো একজন দিগ্বিজয়ী সেনা ছিলেন, সেই জায়গা থেকে এই চেঙ্গিস খানকে প্রতিহত করে সুলতান ইলতুৎমিশ। এই কারণেই কিন্তু মূলত তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আর কি দেখো যে মঙ্গল ভীতি দূর করে পশ্চিম ভারতে দিল্লির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পশ্চিম ভারতে যে দিল্লির নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করেন কে, সুলতান ইলতুৎমিশ। আর কি করে 1230 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। অর্থাৎ বাংলায় যেই কর্তৃত্ব ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যে বাংলায় যে শাসনাবর, বাংলার উপর যে আধিপত্য বিস্তার করেছিলেন, সেই জায়গা থেকে তিনি এই বাংলার কর্তৃত্ব তিনি দিল্লির আন্ডারে নিয়ে আসেন। আরেকটা কি করেন দেখো, খ্যাতিমান শাসক ভারতের সামন্ত প্রথা বিলোপের জন্য সমগ্র সাম্রাজ্যকে ছোট বড় অনেকগুলো ইকতায় ভাগ করেন। এই ইকতা শব্দের অর্থ হচ্ছে মানে ছোট ছোট অংশ বা ছোট ছোট ভাগ। আমাদের যেমন ইউনিয়ন বলি না বা উপজেলা বলি, এই সেম সিস্টেমে তিনি উপজেলায় ভাগ করেন। এবং ইকতাতে আমরা যেমন উপজেলা চেয়ারম্যান আছে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, তেমনই তিনি শাসনকর্তা নিয়োগ দেন। এই শাসনকর্তারা কি করে, ওই ইকতার যেই অর্থ সম্পদ, এরা হচ্ছে ইসলামী পদ্ধতিতে তারা এগুলো কালেক্ট করে এবং হচ্ছে যে তিনি এই সমস্ত কিছু দিল্লির আন্ডারে নিয়ে আসেন। ইকতাই ভাগ করেন, খণ্ড খণ্ড আকারে ভাগ করে আলাদা আলাদা শাসক নিযুক্ত করে দেন, সেখানকার সমস্ত কিছু দিল্লির আন্ডারে তিনি পরিচালিত করতে থাকেন। আর কি করেন দেখো, সুলতান ইলতুৎমিশের অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান হচ্ছে তিনি রূপাইয়া নামে রৌপ্য মুদ্রা প্রচলন করেন। অর্থাৎ ভারতবর্ষে সর্বপ্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেন কে, যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ কি করেন, রৌপ্য মুদ্রা সর্বপ্রথম ভারতে প্রচলন করেন। আর দেখো তিনি প্রসিদ্ধ মুসলিম স্থাপত্য নিদর্শন, যেটা আমরা কুতুব মিনার পড়েছি না, সেই কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন হচ্ছেন এই সুলতান ইলতুৎমিশ, যেটা আমরা কুতুবুদ্দিন আইবেকের সময় আমরা দেখেছিলাম কোথায়, দিল্লিতে যে কাজটা তিনি শুরু করেছিলেন সেই কাজটা সুলতান ইলতুৎমিশ শেষ করেন। এবং দেখো মৃত্যু দীর্ঘ 25 বছর গৌরবের সাথে। এই যে 25 বছরের শাসনকাল, এই শাসনকালের মধ্যে তিনি কি করেছেন, মঙ্গলদের যে একটা মানে ভয়ানক থাবা দিল্লির উপরে, এটা তিনি প্রতিহত করেন। এছাড়াও এই ভিতরে যে ইয়ালদুজ এবং হচ্ছে যে আরেকজন যে ছিল, তাদের যেই মানে দিল্লি কেন্দ্রিক তাদের যে একটা ভয়ানক থাবা, এই থাবাকে তিনি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেন, তাদেরকে পরাজিত করে দিল্লিকে একটা স্বাধীন সার্বভৌম শাসনের আন্ডারে নিয়ে আসেন বা রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই কারণেই তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। হ্যাঁ, গৌরবের সাথে রাজত্বের পরে 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন। তাহলে কত বছর তিনি শাসন কার্য পরিচালনা করেছেন বলো, 25 বছর। এই কারণেই দিল্লি সালতানাত প্রতিষ্ঠাতা হয় কুতুবুদ্দিন আইবেকের দ্বারা। সে স্বাধীনভাবে মাত্র 4 বছর এই শাসনামলে ছিল। তার পরবর্তীতে 25 বছর সুলতান ইলতুৎমিশ তার মেয়ের জামাই এই জায়গা থেকে শাসন কার্য পরিচালনা করেন। এখন আসো যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে
দিল্লি সালতানাত অর্থাৎ মুসলিম সাম্রাজ্যে ভারত উপমহাদেশে একমাত্র এবং সর্বপ্রথম মহিলা শাসক ছিলেন, মহিলা সুলতান ছিলেন সুলতানা রাজিয়া। ইনি কে ছিলেন? ইনি ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা। সুলতান ইলতুৎমিশ যখন মারা যাওয়ার আগে তার কিছু কিছু সন্তান ছিল, তারা হচ্ছে মদ্যপ ছিল এবং অযোগ্য ছিল, এবং কিছু সন্তান ছিল অতি ছোট, বয়সে ছোট। এই কারণেই সুলতানা রাজিয়া ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমতী এবং সমরের ক্ষেত্রে তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। এই সব গুণের কারণে সুলতান ইলতুৎমিশ মৃত্যুর পূর্বে তার কন্যা সুলতানা রাজিয়াকে পরবর্তী শাসক সুলতান হিসেবে নিযুক্ত করে যান। দেখো, সুলতান ইলতুৎমিশের পরে আমরা সুলতান রাজিয়া সম্পর্কে একটু জেনে নিই। তিনি খুব বেশি সময় পান নাই, মাত্র 4 বছর সময় পেয়েছেন, 36 থেকে 40, মাত্র 4 বছর। এই 4 বছরের মধ্যে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসন থেকে পদচ্যুত হন, সিংহাসনচ্যুত হওয়ার পর আবার সিংহাসনে আরোহণের চেষ্টা করেন। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন স্বামীসহ। দেখো যে পরিচয় শাসনকালীন যে আদ্যপান্ত, এটা একটু দেখে নিই। সুলতান ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া। তাহলে সুলতানা রাজিয়ার পরিচয় কি? সুলতানা রাজিয়া হচ্ছে সুলতান ইলতুৎমিশের কন্যা। আরেকটা আমরা ইলতুৎমিশ সম্পর্কে যেহেতু পড়লাম, এখানে আরেকটা জিনিস পাবো আমরা, এটা পরবর্তী স্লাইডে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখো, ইলতুৎমিশ তার যোগ্য কন্যাকে মৃত্যুর পরে উত্তরাধিকারী মনোনীত করেন। ভারতীয় মুসলিম শাসনের ইতিহাসে দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম ও একমাত্র মহিলা ছিলেন সুলতানা রাজিয়া। প্রশ্ন যদি চলে আসে যে ভারতের দিল্লিতে একমাত্র মহিলা শাসক কে ছিলেন, তাহলে সুলতানা রাজিয়া। ওকে, একমাত্র মহিলা শাসক কে ছিলেন সুলতানা রাজিয়া। ওকে, আরেকটা দেখো যে তিনি 3 বছর 6 মাস 6 দিন রাজত্ব করেন, মানে সময়টা খুবই কম। এই 3 বছর তিনি কিন্তু এক নাগারে, মানে একাধারে 3 বছর কিন্তু তিনি শাসনে ছিলেন না, এরপর তিনি ক্ষমতাচ্যুতও হয়েছিলেন। ওকে, তারপরে দেখো যে তিনি তার প্রচলিত মুদ্রায় নিজেকে উমাদুল নিসওয়ান, এই জিনিসটা দেখো, উমাদুল নিসওয়ান, নিসাউন মানে হচ্ছে মেয়েদের, যে ইমরাতুন মানে মহিলা, নিসাউন মানে হচ্ছে মেয়ে। কোরআনে সূরা বাকারার পরে একটা সূরা আছে না, সূরা নিসা শব্দের অর্থ হচ্ছে মেয়ে, সেখানে নিসা শব্দের অর্থ হচ্ছে নিসওয়ান। আর সেই জায়গা থেকে উমদাদ উল নিসওয়ান তিনি উপাধি নিজে লাভ করেন। এই উপাধির বাংলা অর্থ দেখো, উপাধি হচ্ছে নারীদের মধ্যে বিশিষ্ট, অর্থাৎ নারীদের মধ্যে তিনি সর্বাধিক প্রসিদ্ধ এবং বিশিষ্ট। এই কারণে তিনি উমাদুল নিসওয়ান উপাধিতে নিজে ভূষিত হন। তারপরে দেখো যে তার মৃত্যুর যে কারণ এবং তার যে এই বিদ্রোহ, এটা এখন দেখো যে আলতুনিয়ার বিদ্রোহ এবং রাজিয়ার ক্ষমতাচ্যুতি। আলতুনিয়ার বিদ্রোহ এবং রাজিয়ার ক্ষমতাচ্যুতি, অর্থাৎ সুলতানা রাজিয়ার যে ক্ষমতাচ্যুতি হয়েছে সেটা কিভাবে দেখো। 40 চক্র নামে পরিচিত, যেটা তোমাদেরকে আমি পরবর্তী স্লাইডে পড়াতে চাইলাম, সেটাই হচ্ছে এই 40 চক্র নামে পরিচিত তুর্কি অভিজাত গ্রুপ ইলতুৎমিশের মৃত্যুর পর রাজনৈতিক অস্থিরতার সুযোগে রাজ্যের ক্ষমতা কুক্ষিগত করেন। এইটা কি, এটা দেখো। আচ্ছা 1 মিনিট, তোমাদেরকে আমি এটা বলতেছি যে সুলতানা রাজিয়ার যেটা আমরা দেখব যে তিনি তার যে শাসন ক্ষমতা যে শেষ হয়ে যায় বা পদচ্যুতি হয়, সেটা কি কারণে? কারণটা হচ্ছে দেখো যে সুলতান ইলতুৎমিশ কি করেছিলেন, বন্দেগানে চেহেলগান নামে একটা মানে শাসক গোষ্ঠী তৈরি করেছিলেন। এই শাসক গোষ্ঠীতে কারা ছিল? যারা তুর্কি থেকে আগত, অর্থাৎ তুরস্কের যে তৎকালীন তুর্কিস্তান থেকে যারা আগত ছিল, এই তুর্কিস্তান থেকে আগত যারা দাস ছিল, এই দাসদেরকে 40 জন দাস নিয়ে তিনি একটা কমিটি গঠন করেছিলেন। তার যে শাসন কার্য, এই শাসন কার্যে 40 জন শাসককে তিনি সবসময় নিয়োজিত রাখতেন। এদেরকে মানে তিনি ভাতা প্রদান করতেন। এরা কি করত? সুলতানের শাসন কার্যে এরা সহায়তা করত এবং সুলতানকে বুদ্ধি পরামর্শ দিত। সেই জায়গা থেকে তারা কিন্তু সবাই মুসলিম ছিল, যেহেতু এটা আমরা মুসলিম সাম্রাজ্য পড়তেছি। সেই জায়গা থেকে আমরা দেখতে পাই সুলতানা রাজিয়া যখন সিংহাসনে আসলেন, সুলতানা রাজিয়ার পরাজয়ের কয়েকটা কারণ রয়েছে। কারণটা যদি আমি স্লাইডে আনতে পারি নাই, তবে আমি মুখে বলে দিই। স্লাইডে কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে তিনি পর্দা করা ফরজ ছিল,
মুসলমান মেয়েদের জন্য, পুরুষদের জন্য ফরজ, কিন্তু মুসলিম মেয়েদের জন্য তো পুরো অবয়ব ঢেকে রাখা ফরজ। সেই জায়গা থেকে সুলতানা রাজিয়া পুরুষদের পোশাক পরে ওপেন প্লেসে সিংহাসনে আরোহণ করতেন এবং সিংহাসন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতেন। আরেকটা কি করতেন, তিনি পুরুষদের পোশাক গ্রহণ করতেন। আরেকটা কি করতেন, তিনি সমর যুদ্ধে মানে অ্যাজ এ মহিলা হিসাবে তিনি তাকে মহিলা মনে করতেন না, তিনি পুরুষদের মতন পোশাক করেই সমর যুদ্ধের প্রথম ফ্রন্ট লাইনে তিনি দাঁড়াতেন। এই জিনিসগুলো তৎকালীন কিছু গোঁড়া মুসলিম এবং এই বন্দেগানের চেহেলগান যারা মানে সুলতান ইলতুৎমিশ যাদেরকে তৈরি করেছিল, এই যে এই গোষ্ঠীটা, যেহেতু তাদেরকে একটা শাসকের তাদের একটা মর্যাদা রয়েছে, সেহেতু তারা এটাকে মেনে নিতে পারেন নাই। এই সুলতানা রাজিয়ার বিরুদ্ধচারণ তারা করে এবং কোনোভাবেই সুলতানা রাজিয়াকে তারা একজন মহিলা হিসেবে তারা তাদের শাসক মানতে নারাজ ছিল। এর কারণে কি হয় দেখো, 40 চক্র নামে পরিচিত এই যে বন্দেগানের চেহেলগান যেটা বলতেছি, এই বন্দেগানের চেহেলগানের বাংলা নাম হচ্ছে 40 চক্র নামে পরিচিত তুর্কি অভিজাত গ্রুপ ইলতুৎমিশের মৃত্যুর পর রাজনৈতিক অস্থিরতার সুযোগে রাজ্যের সব ক্ষমতা কুক্ষিগত করে। এরা কি করে, যেহেতু এদেরকে একটা মানে ক্ষমতার একটা ভার দেওয়া ছিল শাসন কার্যের জন্য, এই কারণে এরা কি করে, এরা এই যে সুলতানা রাজিয়াকে একটা হচ্ছে মানে ব্যাক ফুটে ঠেলার একটা চেষ্টা করে যে তোমাকে আমরা গ্রহণ করব না। সেই জায়গা থেকে সুলতানা রাজিয়ার পরাজয় বরণ করতে বাধ্য হন। এখন দেখো, রাজিয়ার শাসনের 3য় বছরে এরা আমিরি হাজিজ আইতাগিনের নেতৃত্বে রাজিয়ার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করে। বাকিন্দার শাসনকর্তা মালিক আলতুনিয়া ছিলেন আইতাগিনের ঘনিষ্ঠ বন্ধু। আলতানিয়া বিদ্রোহ করলে রাজিয়া তার কাছে পরাজিত হন। পরবর্তীতে রাজিয়া আলতুনিয়াকে বিয়ে করে কৌশলে মুক্তি লাভ করে। এখানে হয় কি যে রাজিয়া যখন শাসনামলে ছিলেন তখন একজন দাসী এবং হচ্ছে তিনি হাবশি দাসী, তিনি তখন এই সুলতানা রাজিয়ার যেই ঘোড়ারা ছিল অর্থাৎ অশ্ব যে টিম ছিল যেটা হচ্ছে যুদ্ধের জন্য, এই টিমে তাকে পরিচালক বানায়। এই বন্দেগানের চেহেলগানের যারা তুর্কি যেই শাসক নিযুক্ত ছিল তারা কিন্তু এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করে নাই। এদের কথা ছিল যে আমাদের মধ্যে থেকে কাউকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক, কিন্তু সুলতানা রাজিয়া এটা করে নাই। এই কারণে সুলতান রাজিয়ার বিরুদ্ধচারণ করে। আরেকটা হচ্ছে যে এই যে রাজিয়া যে আলতুনিয়া, এই আলতুনিয়ার দ্বারা বিদ্রোহ তৈরি করেন এই বন্দেগানের চেহেলগানের যারা 40 জন ছিলেন তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি। তো সুলতানা রাজিয়া যখন বুঝতে পারলেন যে তার রাজত্ব টিকা খুব মুশকিল হয়ে যাবে, তখন এই আলতুনিয়াকে তিনি কি করেন, বিয়ে করেন। বিয়ে করার ফলে তিনি চেয়েছিলেন যে তাকে বিয়ে করলে সে যখন আমার পরিবারভুক্ত হয়ে যাবে তখন আর তার বিরুদ্ধে যেহেতু বিরুদ্ধাচরণ করবে না, সেই জায়গা থেকে তার শাসন কার্য মানে আর পদচ্যুত হচ্ছে না, সেই জায়গা থেকে তিনি বিয়ে করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে বিয়ে করে যখন দিল্লিতে ফিরছিলেন তৎকালীন সময়ে একজন হিন্দু মানে ঘাতকের দ্বারা এরা দুজনেই মৃত্যুবরণ করেন, স্বামী স্ত্রী দুজনেই মৃত্যুবরণ করেন এবং সেখান থেকেই সুলতানা রাজিয়ার যে শাসনকাল সেটা শেষ হয়ে যায়। এখন আসো যে সুলতান গিয়াসুদ্দিন বলবন। এই গিয়াসুদ্দিন বলবনও ছিলেন যে আমরা যেটা বন্দেগানের চেহেলগান পড়লাম সুলতান ইলতুৎমিশ তৈরি করে গিয়েছিলেন, এই বন্দেগানের চেহেলগানের একজন অন্তর্ভুক্ত ছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবন। দেখো এর সম্পর্কে একটু জেনে নিই আমরা। প্রকৃত নাম হচ্ছে বাহাউদ্দিন। এই বাহাউদ্দিন নামটা তার প্রকৃত নাম, কিন্তু তিনি পরবর্তী নিজেকে গিয়াসুদ্দিন নাম ধারণ করেন তিনি নিজেই। দেখো উপাধি উলুগ খান এবং বলবন। উপাধি উলুগ খান এবং বলবন। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের কৃতদাস। তাকে সুলতান ইলতুৎমিশ বন্দেগানের চেহেলগান, এই যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, বন্দেগানের চেহেলগান বা 40 চক্রের কৃতদাসের আমত্তে পরিণত করেন। অর্থাৎ বন্দেগানের চেহেলগানের একটা অংশ ছিল এই সুলতান গিয়াসুদ্দিন বলবন। ইভেন এনার শাসনামলে কি হয় দেখো, ইনি পরবর্তীতে শাসন কার্য পরিচালনা করতে গিয়ে যখন দেখলেন এই বন্দেগানের চেহেলগান একটা মানে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে এবং শাসন কার্য পরিচালনায় বাধা বিপত্তির সৃষ্টি করছে, তখন তিনি কি করেন, এই বিভিন্ন কৌশল অবলম্বন করে এই বন্দেগানের চেহেলগানকে বিলুপ্ত করে দেন। তাহলে দেখো সুলতান ইলতুৎমিশের বন্দেগানের চেহেলগানের 40 চক্রের তিনি একজন অন্তর্ভুক্ত ছিলেন এবং বন্দেগানের এখন যে প্রশ্ন আসছে বন্দেগানের চেহেলগান কি, যেটা তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি, দিল্লির সুলতান ইলতুৎমিশের সময়ে 40 জন তুর্কি অভিজাতদের সমন্বয়ে, তুর্কি মানে যারা তুর্কি থেকে এসেছিল তারাও কিন্তু কৃতদাস ছিল, সেই তুর্কি অভিজাতদের সমন্বয়ে গঠিত একটি চক্র যেটা বন্দেগানে চেহেলগান নামে পরিচিত।
কতজনের চক্র? 40 জনের। কোথা থেকে আগত? তুর্কি থেকে। এরা কি ছিল? এরা সবাই দাস ছিল। এটা কে তৈরি করেছিল? সুলতান ইলতুৎমিশ। এগুলো মাথায় রাখবা। তারপর দেখো, সুলতান নাসিরউদ্দিনকে মৃত্যুর পর তিনি গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করেন। এই যে সুলতানা রাজিয়ার পর সুলতান গিয়াসউদ্দিন মাঝখানে একজন ছিলেন, তিনি হচ্ছেন সুলতান নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিন খুব একটা যোগ্য ছিলেন না। এই যোগ্যতা না থাকার কারণে এই গিয়াসউদ্দিন বলবন কি করেন, এনার নাম কি ছিল? নাম ছিল বাহাউদ্দিন। এই বাহাউদ্দিন কি করে, এই নাসিরউদ্দিন, এই সুলতান নাসিরউদ্দিনকে মানে কৌশলে মৃত্যুবরণ করায়। মৃত্যুবরণ করার পরে তিনি নিজেই এই যে গিয়াসউদ্দিন উপাধি লাভ করেন। মানে হচ্ছে বাহাউদ্দিন যেটা, তিনি গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করেন। গ্রহণ করে তিনি দিল্লির সালতানাতের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। তোমরা বুঝছো তো? আমি তো পড়াচ্ছি, তোমরা বুঝছো কি না? না বোঝার তো কিছু দেখি না। এই তো এটা এমডি কিরণ হাসান বলছো যে মাথায় তো থাকে না। ভাইয়া এটা তো সবারই সমস্যা, মাথায় থাকে না, তাই না? তোমাদেরকে আগেই বলেছি ভাইয়া, তোমরা হচ্ছে সম্পর্ক রিলেট করে পড়বা। যে আমরা দেখো, তোমার প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে আমি সম্পর্ক রিলেট করে দেখাই। প্রথমে কি আসছিল? প্রথমে আসছিল মোহাম্মদ বিন কাসেম, তার অংশটা চলে গেল, তিনি উমাইয়া খিলাফতের অংশীদার ছিলেন। তারপরে কি আসছে? 1000 খ্রিস্টাব্দে আসছে হচ্ছে কি সুলতান মাহমুদ, তিনি কি ছিলেন? গজনী বংশোদ্ভূত ছিলেন। তারপরে কি আসছে? মোহাম্মদ ঘুরি, তিনি গজনী বংশকে পরাজিত করে এই ভূখণ্ডে এসে তিনি কি করেন? এই ভূখণ্ডে এসে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেন। তারপরে কি আসছে? তারপরে আরও কি আসছে? তারপরে আসছে হচ্ছে মোহাম্মদ ঘুরির পরে গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের পরে কি আসে? কুতুবউদ্দিন আইবেকের পরে কি আসে? সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন। তারপরে সুলতান কুতুবউদ্দিন ইলতুৎমিশের পরে কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশের পরে কি আসে? তার কন্যা সুলতানা রাজিয়া আসে। সুলতানা রাজিয়ার পরে কি আসে? এই যে সুলতান ইলতুৎমিশ যেই বন্দেগানে চেহেলগান নামে 40 জনের যে একটা চক্র করেছিল, সেই চক্র থেকে কি আসে? গিয়াসউদ্দিন বলবন আসে। এইভাবে যদি তুমি পড়তে পারো ভাইয়া, মানে খাতাতে এইভাবে লিখবা, প্রথম অধ্যায় থেকে লিখবা যে কার পরে কে আসছে, এবং তারপরে সালটা লিখবা। প্রথমে এক সাইডে লিখবা নামের পরে সাল, তারপর আস্তে 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 লিস্টটা করবা, খাতায় লিস্ট করবা। লিস্ট করার পরে তারপরে তুমি যখন বই খুলবা, বই খুলে রিলেট করবা যে এই যে লিস্টটা করলাম, লিস্টের প্রথমে রয়েছে যে কে? আমাদের যে দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি, দ্বিতীয় অধ্যায়ের প্রথম আলোচনা আমাদের কার মাধ্যমে? মোহাম্মদ বিন কাসেমের দ্বারা। তাহলে মোহাম্মদ বিন কাসেম কি করেছিলেন, তার কি কি গুণ ছিল, তিনি কার সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন, কি মানে রাজ্য জয় করেছেন, কোন কোন রাজ্য জয় করেছেন, এই বিষয়গুলো নোট করবা। তাহলে দেখবা যে তোমাকে এই যে এত বড় অধ্যায় পড়ার দরকার নাই। এই যে লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী পড়বা, কার পরে কে এসেছে, কার সন্তানকে, কার জামাতাকে, এইভাবে যদি পড়তে পারো তাহলে মনে থাকবে। নচেত এইভাবে যদি তুমি হুট করে ঢুকে দ্বিতীয় অধ্যায় পড়ে, দ্বিতীয় অধ্যায়ের শুধুমাত্র এই তুগলক বংশ পড়ার পরে যাওয়ার পরে তোমার আর এই দিল্লি সালতান বা মামলুক বংশ মনে থাকবে না। হ্যাঁ, গত ক্লাসেও বলে দিয়েছি, আজকেও বলে দিলাম। ওকে, তারপরে দেখো যে এই বন্দেগানে চেহেলগানটা কি, এটা তোমরা জানতে পারলে। তুর্কি অভিজাত বর্গের সমন্বয় কতজন? 40 জন। সুলতান নাসিরউদ্দিনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন, এই বাহাউদ্দিন যে সে নিজেকে কি গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করে এবং তিনি সিংহাসনে আরোহণ করেন। তারপরে দেখো যে সুলতান গিয়াসউদ্দিন বলবনের গৃহীত পদক্ষেপ সমূহ, ইনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দেখো, রাজতন্ত্র ও সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ। সুলতান মানে নিজে সুলতান, এর জন্য তিনি নিজে কি পদক্ষেপ নিয়েছেন দেখো। জনসম্মুখে আত্মসম্মান বৃদ্ধির উদ্দেশ্যে নিজেকে আফরাসিয়াবের বংশধর হিসেবে দাবি করেন। আর কি করেন? নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন। নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন এবং সিজদার একটা অপশন রাখেন সুলতান হিসেবে। দেখো তারপর কি পাবো দেখো, ধর্মরক্ষা ও শরীয়তের শাসন কায়েম করেন এবং ধর্মীয় লোকদের শাসন কাজে নিয়োগের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। মানে এই সুলতান গিয়াসউদ্দিন বলবন যেহেতু বন্দেগানে চেহেলগানেরই একজন অংশ ছিলেন এবং বন্দেগানে চেহেলগানের যেহেতু আধিপত্য রয়েছে, এই আধিপত্য থেকে বের করার জন্য এই শাসন কার্যে তিনি কি করতে পারেন, কি করলে তার শাসন কার্যটা মানে থাকবে বা তার শাসক হিসেবে তিনি অধিষ্ঠিত থাকবেন, এই কাজগুলো তিনি করেছিলেন। গুরুত্বপূর্ণ হিসেবে তিনি করেছিলেন যে এই যে আফরাসিয়াবের বংশধর হিসেবে নিজেকে উল্লেখ করেছিলেন, আরেকটা করেছিলেন ধর্মীয় লোকদেরকে এই মানে তার শাসন কার্যের বিভিন্ন অংশে নিযুক্ত করেছিলেন। আর কি করেছিলেন দেখো, রাজদরবারের সুলতানকে সিজদা ও পায়বুস যেটা মানে পদচুম্বন করার রীতি
প্রচলন করেন। অর্থাৎ সুলতান, যিনি সুলতান থাকবে তাকে সিজদা করার এবং পদচুম্বন করার রীতি, একটা ভ্রান্ত একটা রীতি তিনি প্রচলন করেছিলেন। তৎকালীন সময়ে হয়তো বা এটা গ্রহণযোগ্য ছিল বা মানুষকে আকৃষ্ট করার মতন ছিল, কিন্তু মানে মূলত এই জিনিসটা কখনোই কাম্য না। আর কি করেছিলেন দেখো, যে সামরিক বাহিনী পুনর্গঠন করেছিলেন, 40 চক্র দমন করেছেন, গোয়েন্দা ব্যবস্থা প্রবর্তন। গোয়েন্দা ব্যবস্থা এই জন্যই করেছিলেন, এই যে 40 চক্রকে তিনি দমন করলেন, এর ফলে এরা কি হতো, এরা ভিন্ন ভিন্ন জায়গায় যে বিভিন্ন মানে গোত্র ভিত্তিক বা বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে একটা সুলতানের বিরুদ্ধাচারণ করবে, এই অংশটা যেন না থাকে, এই কারণেই তিনি গোয়েন্দা ব্যবস্থা প্রবর্তন করেন এবং 40 চক্র যেটা বন্দেগানে ছিলেন দমন করে দেন। আর দেখো, মঙ্গল নীতি গ্রহণ করে বাংলার বিহার মানে বিদ্রোহ দমন করেন। সুলতান বলবন 3টি অভিযানে ব্যর্থ হয়ে 4র্থ অভিযানে তিনি নিজেই মানে যুদ্ধের নেতৃত্ব দিয়ে তুঘরিল খানকে বাংলা থেকে বিতাড়িত করেন এবং হত্যা করেন। এর মধ্যে দিয়ে সুলতান বলবন মর্যাদার শীর্ষে অধিষ্ঠিত হন, মানে যেটা গিয়াসউদ্দিন যিনি উপাধি লাভ করেছিলেন, তারপরে তিনি যখন এই বাংলায় তুঘরিল খানকে তিনি যখন পরাজিত করেন, তারপরে তিনি বলবন হিসেবে মর্যাদার শীর্ষে অধিষ্ঠিত হন। এখন দেখো, সুলতান আমরা কি পড়বো, জালালউদ্দিন খিলজি। ওকে, এখন থেকে আমরা পাবো হচ্ছে খিলজি বংশ। এর আগে আমরা কি পাইলাম, মামলুক বংশ যেটা পাইলাম, তারপর হচ্ছে যে খিলজি যেটা বংশীয় পরম্পরা, সেটা আমরা পাবো। দেখো কি কি, এর আগে যে তোমাদেরকে বললাম যে মামলুক বংশ কেন বলা হয়, মামলুক বংশে 3জনকেই বলা হয়, কুতুবউদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন। এই 3জন ছিলেন দাস, এই কারণেই এদেরকে মামলুক বংশ বলা হয়। বাদবাকি যারা থাকবে এরা কিন্তু আর কেউ দাস হিসেবে ছিল না। ওকে, দেখো সুলতান জালালউদ্দিনের সম্পর্কে একটু জেনে নিই আমরা। তিনি 1290 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত মামলুক শাসনের অবসান ঘটিয়ে খলজি যুগের সূচনা করেন। এবং সুলতান জালালউদ্দিন কি যুগের, খলজি যুগের, হতে এটাকে খিলজি বা খলজি বলা হয়। অনেক জায়গাতে দেখবা খিলজিও লেখা থাকে, সমস্যা নাই, একই জিনিস। খলজি বংশের অবসান ঘটে কখন, 1290 খ্রিস্টাব্দে। তারপর দেখো, খলজিরা জাতিতে তুর্কি, এই যে এই জিনিসটা দেখো, যে এরা কিন্তু সবাই তুর্কমেনিস্তান অর্থাৎ তুরস্কের যে জায়গায় সেখান থেকে এসেছে, এবং এদের আদিনিবাস তুর্কিস্তান। ওকে, আদিনিবাস তুর্কিস্তান। খলজি বংশের প্রতিষ্ঠাতা বলা হয় জালালউদ্দিন ফিরোজ। দেখো, জালালউদ্দিন ফিরোজ খলজিকে। তাহলে ওখানে আমরা পাইলাম যে মামলুক বংশের বা দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক, আর এখানে আমরা পাচ্ছি যে খিলজি বংশের বা খলজি বংশের প্রতিষ্ঠাতাকে জালালউদ্দিন ফিরোজ। তারপর দেখো যে সুলতান কায়কোবাদ তাকে আরিজি মামালিক, হ্যাঁ, বা সমরমন্ত্রী পদে নিয়োগ এবং শায়েস্তা খান উপাধি দেন। তাহলে শায়েস্তা খান উপাধি কার, শায়েস্তা খান উপাধি হচ্ছে সুলতান জালালউদ্দিন খলজির। আরেকটা তার উপাধি কি, আরিজ ই মামালিক বা সমরমন্ত্রী। ওকে, এই যে তাদের যে উপাধিগুলো, এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, নাহলে কিন্তু পরীক্ষায় যখন কোশ্চিন আসবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না। ওকে, আর দেখো তার শ্রেষ্ঠ কীর্তি হিসেবে গণ্য করা হয় মঙ্গলদের অগ্রাভিযান। মঙ্গল যারা নেতা ছিল তাদের যে অগ্রাভিযান প্রতিরোধ করেন, এবং তিনি সর্বপ্রথম সুলতান যিনি প্রজাদের যেটা কল্যাণ ভিত্তিক একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেন, অর্থাৎ যেটা গণপ্রজাতন্ত্রী আমরা যেটা বলতেছি। আচ্ছা, শেষ হবে কখন ক্লাস, পরকালে, তাই না? আসলে জীবনটা পুরোটাই শিক্ষার উপর দিয়ে যায়, বুঝছো? তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সব কিছুই তোমার শিক্ষা গ্রহণের জায়গা। আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি, আমারও একজন ক্লাস নেন, যিনি আমার ক্লাস নেন উনি অন্য কারো ছাত্র, বা পরিবেশ এক একজনকে এক এক জায়গায় শিক্ষাদান করেন। আমি তোমার একটা টপিকে ক্লাস নিচ্ছি, আমাকে আরেকজনের কাছে ক্লাস করতে হয়, তারপর তুমি যে আরেকজনের ক্লাস নিবা। এইভাবেই দেখা যায় যে এই জীবনটা শেখানোর চাইতে শিক্ষার জায়গাটাই বেশি। তোমার শেখার কোনো শেষ নেই, যেহেতু প্রাতিষ্ঠানিক শেখা, সেই জায়গা থেকে তোমার শিক্ষার জায়গাটা থাকবেই। প্রাতিষ্ঠানিক একটা স্তর রয়েছে, ইন্টারমিডিয়েট পাস করে তুমি অনার্সে যাবা, কিন্তু দিন শেষে তোমার আজীবন মৃত্যু পর্যন্ত তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই জায়গা থেকেই পড়াশোনা শেষ হবে না, তবে যেহেতু আমাদের এটা একটা লিমিটেড টাইম, সেই জায়গা থেকে টাইম শেষ হয়ে যাবে, পরবর্তী আরেক টিচার ক্লাস নেবেন, এইভাবে শেষ হবে, কিন্তু পড়াশোনার কিন্তু শেষ হবে না। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে আচ্ছা সমরমন্ত্রী কি, সমর বলতে কি, যুদ্ধ, যেটা যুদ্ধকে সমর বলা হয়। হ্যাঁ, তো এই যুদ্ধাভিযান পরিচালনার যিনি দায়িত্বে থাকেন তাকে কি বলা হয়, সমরমন্ত্রী বলা হয়। ওকে, এটা তো সহজ একটা বিষয়, এটা না বোঝার তো কিছু নেই। তারপরে দেখো যে তিনি
সুলতান যিনি প্রজা কল্যাণ ভিত্তিক, অর্থাৎ যেটা আমাদের মানে প্রজাতন্ত্রী রাষ্ট্র ব্যবস্থা বলি সেইভাবে তিনি প্রজাদের কল্যাণের ভিত্তিতে তিনি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন। তারপর দেখো আমরা ওখানে কি পড়লাম, দেখো নামটা মনে রাখবা, আমরা পড়লাম যে জালালউদ্দিন খলজি, এরপরে আমরা পাবো দেখো যে আলাউদ্দিন খলজি। কীরকম দেখো, পিতৃব্য ও শ্বশুর, পিতৃব্য এবং শ্বশুর সুলতান জালাউদ্দিন খলজি নিহত হওয়ার পর 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন। জিনিসটা একটু দেখো যে জালালউদ্দিন খলজির জামাতা কিন্তু এই যে আলাউদ্দিন খিলজি, ওকে, মানে সম্পর্কটা কি, জালালউদ্দিন খলজির জামাতা হচ্ছে আলাউদ্দিন খলজি এবং পিতৃব্য অর্থাৎ হচ্ছেন যে ভাতিজা, ওকে। আলাউদ্দিন খলজি নিহত হওয়ার পর 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন। সম্পর্ক রিলেট করবা, কার পরে কে, কার সাথে কি সম্পর্ক, তাহলে মনে থাকবে। তারপর দেখো ক্ষমতা গ্রহণের পর অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে যখন চরম সংকট দেখতে পান, তখন সাম্রাজ্যবাদী শাসক হওয়ায় এসবের দ্রুত সমাধান করতে সক্ষম হন, সাম্রাজ্যবাদী শাসক যেহেতু তিনি। তারপরে কি হয়, উত্তর ভারত বিভিন্ন অভিযান পরিচালনা করে সর্বশেষ রাজপুতদের দমন করেন। এই রাজপুত কারা, তারা হচ্ছে এই যে হিন্দুদের মধ্যে যে তাদের যে আলাদা আলাদা রাজ্য ছিল, এই রাজ্যের যারা রাজপুতরা ছিল এদেরকে তিনি দমন করেন। আচ্ছা, মায়ের খাওয়ার বয়স নাই, শেখার কোনো শেষ নাই, এটা মনে কোনো এক সিনেমার ডায়লগ ছিল না? আচ্ছা আচ্ছা। তারপরে দেখো যে সুলতানের দক্ষিণাত্য বিজয়ের তাৎপর্য। দক্ষিণাত্য যেটা আমরা এতক্ষণ পড়েছিলাম যে দিল্লির যে সাইডটা, এটা কিন্তু দক্ষিণ দিক, দক্ষিণাত্য। দেখো এ বিজয়ের ফলে মাদুরা পর্যন্ত দিল্লির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। 2, এতে ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। ভারতের রাজনৈতিক যে ঐক্য, এর আগে কিন্তু রাজনৈতিক ঐক্য খুব একটা ছিল না, এই রাজনৈতিক ঐক্যটা প্রতিষ্ঠিত হয়। আর কি হয় দেখো যে সুলতান মর্যাদা ও সম্মানে বৃদ্ধি পায়, মানে সুলতানদের যে মর্যাদা, যেহেতু দাক্ষিণাত্য বিজয় হয়ে যায়, এর কারণে সুলতানের যে শাসন কার্য যে রাজ্য এটা বিস্তৃত হয়ে যায়, এই কারণে তার যে একটা সুলতানি যে মর্যাদা, এই মর্যাদা এবং সম্মানটা বৃদ্ধি পায়। আর কি হয় দেখো, দিল্লির সালতানাতের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। যেহেতু আগেই বলেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খিলাফতকে বিস্তৃত করতে থাকেন, তখন কিন্তু তার রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বাড়তে থাকে। ঠিক তেমনই যখন এই সুলতান আলাউদ্দিন খলজি যখন তার বিজয়ের যে অঞ্চল এটা বিস্তৃত করতে থাকে, তখন তার যে এই যে অর্থনৈতিক সমৃদ্ধি এটা তিনি বৃদ্ধি পেতে থাকে। আর কি হয় দেখো, সালতানাতের শক্তি বৃদ্ধি পায় এবং দিল্লির জনগণ যে জীবনযাত্রা, যেহেতু এই সালতানাতে যেহেতু সহায় সম্পদ মানে সম্পদে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয়, এই কারণে জীবনযাত্রার মানটা বৃদ্ধি পায়। ওকে ওকে, আজকের পড়ার না, তাহলে আজকের অধ্যায়টা কিভাবে শেষ করব বলো? তোমরা যে বলছো আজকের পড়ার না, এই অধ্যায়টা তো অনেক গুরুত্বপূর্ণ, অধ্যায়, কীভাবে শেষ করব? ওকে, তাহলে আমি শুধু স্লাইড একটু একটু করে দেখাই, তোমাদের শেষ করে দিই। তোমরা যেহেতু বিরক্ত বোধ করতেছো বা শেষের দিকে মানে মনে হচ্ছে যে কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ ওকে। দেখো, প্রভূত ঐশ্বর্য লাভ আমির ওমরাদের অত্যন্ত বিলাসপ্রিয় করে তোলে, যা কালক্রমে খলজিদের পতনের পথ উন্মুক্ত করে। একটা জিনিস খেয়াল করবা, এটা হচ্ছে শুধু খলজি বংশ না, প্রত্যেকটা বংশই দেখো যে এই যে গজনবী বংশ, সুলতান মাহমুদ যে এত ধন সম্পদ ঐশ্বর্য নিয়ে গজনীতে চলে গেলেন, গজনীতে চলে যাওয়ার পর তার শাসন বা তার বংশানুক্রম কতদিন এই শাসন কার্যটা ধরে রাখতে পেরেছিলেন? কেন পারে নাই? কারণ হচ্ছে যে এই যে ঐশ্বর্য, প্রাচুর্য, নারী, মদ বা এই বিষয়গুলোতে পরবর্তী সৈন্যরা কিন্তু এটাতে বিলাসপ্রিয় হয়ে যায়। পরবর্তী যারা শাসক ছিল বিলাসপ্রিয় হয়ে যায়, তাদের যে বিলাসিতা, এই বিলাসিতার কারণে কিন্তু পরবর্তীতে তাদের সাম্রাজ্যকে তারা ধরে রাখতে পারে নাই। ঠিক প্রত্যেকটা সাম্রাজ্যের পিছনে, পতনের পিছনে কয়েকটা কারণ দেখবে। একটা হচ্ছে যে অলসতা, ঐশ্বর্য যে সম্পদশালী এটার যে অলসতা, অহংকারিতা, অর্থাৎ যা আছে এটা নিয়ে তারা হচ্ছে খরচের মধ্যে ইয়ে করে ফেলে, মানে সাম্রাজ্যকে শক্ত হস্তে যে দমন করতে হবে এই জিনিসটা তাদের মধ্যে নাই, এই কারণে পতন ঘটে। আর এটা কি হয়? নারীর কারণে, মহিলাদের কারণে, নারী চক্রান্ত বা কারো প্রেমে মজ্জিত হয়ে বা এই টাইপের কিছু কারণে প্রত্যেকটা সাম্রাজ্য মানে পতন হওয়ার পিছনে এই 3টা কারণ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে প্রাচুর্যের, ঐশ্বর্যের মধ্যে মানে নিক্ষিপ্ত হওয়া, একটা হচ্ছে বিলাসিতা, আরেকটা হচ্ছে এই যে নারী ঘটিত কারণে। আরও কিছু কিছু কারণ রয়েছে যেটা ব্যক্তিগত কারণ থাকে, যে মানে অযোগ্য, এই কারণগুলো থাকে, কিন্তু মূলত এইগুলো কারণেই থাকে। ঠিক তেমনই দেখো, প্রভূত ঐশ্বর্য লাভ আমির ওমরাদের অত্যন্ত বিলাসপ্রিয়তা,
অত্যন্ত বিলাসপ্রিয়তা, এর কারণেই এই বংশটার পতন ঘটে। তারপর দেখো আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার, তিনি যেহেতু দাক্ষিণাত্য বিজয় করেন এবং এই অঞ্চলগুলোতে আপনি ক্লান্ত করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই অঞ্চলগুলোতে তিনি যেহেতু বিজয় লাভ করেছেন, এই কারণে তিনি মানে অর্থনৈতিক সংস্কারটা কিভাবে করেন দেখো। রাজস্ব ব্যবস্থা, কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায়ের জন্য আমিন পদবীর রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেন। অর্থাৎ আমরা যে কৃষকদের কাছে রাজস্ব কর, যেটা মুসলিমদের কি কর, সেটা হচ্ছে ওসর, যেটা তোমরা তো প্রথম পত্রে ছিল না, প্রথম পত্রে পড়াইছিলাম ওসর। এই ওসর মানে গ্রহণ করার জন্য তিনি কি করেন, আমিন পদবীর রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেন। মুসলিম ভারতের ইতিহাসে প্রথম ভূমি জরিপের ব্যবস্থা গ্রহণ করেন তিনি। এই যে রাজস্ব ব্যবস্থা গ্রহণ করবেন, এই কারণে কি করেন, ভারতের ইতিহাসে, মুসলিম ভারতের ইতিহাসে সর্বপ্রথম ভূমি জরিপের ব্যবস্থা করেন। আর যদি বলি আরব উপদ্বীপের সর্বপ্রথম যে জনশুমারি ভূমি জরিপ করেছিলেন, জনশুমারি কে করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে দেখো মুসলিম ভারতের ইতিহাসে সর্বপ্রথম ভূমি জরিপের ব্যবস্থা করেন কে, আলাউদ্দিন খিলজি। তারপরে কি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, দ্রব্যের মূল্য নির্ধারণ, অর্থাৎ যেই দ্রব্য এক এক জায়গায় এক এক দামে বিক্রয় হতো, সেই জায়গাতে তিনি কি করেন, মূল্য নির্ধারণ করেন। পণ্য বাজার স্থাপন এবং বাজার পরিদর্শন ব্যবস্থা, মানে বাজার মনিটরিং যে ব্যবস্থা, এটা করেন এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করে এবং এই যে মজুদ, এই মজুদটাকে নিরুৎসাহিত করেন। এই মজুদ কোনোভাবে খাদ্য মজুদ করা যাবে না, এই জিনিসটা নিরুৎসাহিত করেন। এই দিক থেকেই তিনি মূলত অর্থনৈতিক সংস্কারটা করেন, মূলত কৃষির ভিত্তিতেই। ওকে, এখন দেখো তুগলক বংশ, এরপরে আমরা হচ্ছে লোদি বংশ পাবো, দিয়ে এই অধ্যায় শেষ। দেখো তুগলক বংশ, তুগলকের আমাদের প্রথম পাচ্ছি কাকে, আমরা পাচ্ছি গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক, দেখো বাল্য নাম গাজী তুগলক, বাল্য নাম গাজী তুগলক। এবং 1305 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি তাকে পাঞ্জাবের গভর্নর নিযুক্ত করেন। কে, আলাউদ্দিন খলজির সময় তিনি কোথায়, পাঞ্জাবের গভর্নর নিযুক্ত করেন। সুলতানের নির্দেশে তিনি প্রায় 20টি অভিযান পরিচালনা করেন। তার মানে তিনি অনেক বড় একজন সমরযোদ্ধা ছিলেন। আর কি করেন দেখো, প্রত্যেকটিতে সফল হন। এ কারণে আলাউদ্দিন খলজি তাকে মালিক উল গাজী উপাধি দান করেন। মালিক উল গাজী, হ্যাঁ মালিক উল গাজী। যিনি যুদ্ধ করার পর যিনি জীবিত থাকেন তাকে কি বলা হয়, গাজী। আর মৃত্যুবরণ করলে কি বলা হয়, শহীদ। এই কারণেই তিনি যেহেতু 20টি অভিযান পরিচালনা করেছেন, এই 20টি অভিযান পরিচালনার ফলে প্রত্যেকটিতে তিনি সফল হন। এই কারণেই আলাউদ্দিন খলজি তাকে কি মালিকুল গাজী উপাধি দেন। কাকে উপাধি দেন, কার উপাধি এটা, সুলতান গিয়াসউদ্দিন তুগলক। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উপাধি কি, মালিকুল গাজী। ওকে, তারপরে দেখো যে 1320 খ্রিস্টাব্দে গাজী মালিক সুলতান গিয়াসউদ্দিন তুগলক গাজী শাহ উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন। অর্থাৎ সুলতান গিয়াসউদ্দিন তিনি হচ্ছেন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক তিনি কি, গাজী শাহ। এই যে গাজী শাহ, এই উপাধিটা ধারণ করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন, অধিষ্ঠিত হন। ওকে, দেখো অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি রাজ্য সম্প্রসারণেও তিনি কৃতিত্ব রাখেন। তোমরা যেহেতু অনেকেই বিরক্ত বোধ করতেছো, আমি বেশিক্ষণ আর পড়াবো না, আমি জাস্ট শুধু স্লাইড একটু দেখাই দিয়ে শেষ করে দেবো। ওকে, দেখো মানে তিনি বরঙ্গলে অভিযান পরিচালনা করেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। মাদুরা উৎকল অভিযান, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। মঙ্গল আক্রমণ এবং প্রতিহত করেন, মঙ্গল আক্রমণ এবং প্রতিহত করেন। আর কি করেন, বাংলায় যে অভিযান, সুলতান গিয়াসউদ্দিন তুগলক নিজেই বাংলা আক্রমণ করে বিদ্রোহী গিয়াসউদ্দিনকে পরাজিত করেন। গিয়াসউদ্দিন বলবনকে পরাজিত করেন। আর কি দেখো, মৃত্যু, হাতির পিঠে চড়ে সুলতান তরুণ অতিক্রমকালে এটি ধসে পড়লে তার মৃত্যু হয়। ঘোড়ার পিঠে থেকে পড়ে মারা গিয়েছিল, হ্যাঁ এটাকে কুতুবউদ্দিন আইবেক। আর এখানে আমরা পাবো যে হাতির পিঠ থেকে পড়ে গিয়ে মারা যায় কে, দেখো অতিক্রম করলে আমাদের গিয়াসউদ্দিন তুগলক কিভাবে মারা যায়, দেখো হাতির পিঠে চড়ে তরুণ অতিক্রমকালে এটি ধসে পড়লে তার মৃত্যু হয়। তাহলে এগুলো কিন্তু রিলেট করবা যে কুতুবউদ্দিন আইবেক কিভাবে মারা গেছে, ঘোড়া থেকে পড়ে মারা গেছে, ঘোড়ার পিঠ থেকে। আর এখানে আমরা পাবো গিয়াসউদ্দিন তুগলককে, যিনি কি হাতির পিঠে চড়ে যখন তোরণ পার হচ্ছিলেন, ব্রিজ পার হচ্ছিলেন, এই তোরণ পার হওয়ার সময় এই তোরণটা ধসে পড়ার ফলে কি হয়,
এই সুলতান গিয়াসুদ্দিন তুগলক মৃত্যুবরণ করেন। এই জিনিসগুলো রিলেট করবা, কারণ এগুলো থেকে তোমার সিকিউ করা খুব সহজ হয়ে যায়। এই যে সামান্য একটা অংশ দিল যে তিনি হাতের পিঠে থেকে পড়ে মারা গেছেন, এটা তোমার একটা স্লাইডে দিয়ে মানে উদ্দীপকে দিল, এখান থেকে তোমাকে বলতে পারে যে উদ্দীপকের শাসকের সাথে কোন শাসকের ভারত উপমহাদেশে কোন শাসকের মিল পাওয়া যায়। তাহলে কিন্তু তোমাকে রিলেট করতে হবে যে কে হাতের পিঠে চড়ে পড়ে মারা গিয়েছিল, বা কে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিল। এই জিনিসগুলো মনে রাখবা। হ্যাঁ, তারপরে আসো সুলতান মোহাম্মদ বিন তুগলক। আমি কিন্তু খুব বেশি সময় নিচ্ছি না, হ্যাঁ, তোমাদের জন্য। দেখো, সুলতান মোহাম্মদ বিন তুগলক, আমরা গিয়াসুদ্দিন তুগলক বললাম, এখন পরে মোহাম্মদ বিন তুগলক। দেখো, ফখরুদ্দিন মোহাম্মদ, তার প্রকৃত নাম দেখো, প্রকৃত নামগুলো জেনে রাখবে একটু। মোহাম্মদ জোনা খান, পিতা গিয়াসুদ্দিন তুগলক, অর্থাৎ গিয়াসুদ্দিন তুগলকের ছেলে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। গিয়াসুদ্দিন তুগলক তাকে উলুগ খান, উলুগ খান উপাধি কার? এই উপাধিগুলো কিন্তু প্রায় চলে আসে এমসিকিউতে। হ্যাঁ, উলুগ খান কার উপাধি? অপশানে থাকলো মোহাম্মদ বিন তুগলক, তারপরে গিয়াসুদ্দিন তুগলক। হ্যাঁ, এইগুলো নামগুলো থাকে। তো অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের উপাধি হচ্ছে উলুগ খান। এটা কে উপাধি দেন? উপাধি দেন তার পিতা। ওকে, উলুগ খান উপাধিতে ভূষিত করে উত্তরাধিকার মনোনীত করে যান। পিতার মৃত্যুর 3 দিন পর সুলতান মোহাম্মদ বিন তুগলক নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। মানে গিয়াসুদ্দিন যে তুগলক, এটার ছেলেকে ছিল ফখরুদ্দিন মোহাম্মদ জোনা খান। পিতা যখন মারা যায়, 3 দিন পর তিনি নিজেই মোহাম্মদ বিন তুগলক নামটা ধারণ করেন। মোহাম্মদ বিন তুগলক মানে তুগলকের ছেলে মোহাম্মদ। হ্যাঁ, বিন তুগলকের ছেলে মোহাম্মদ নিজের নামটা ধারণ করেন। ধারণ করার পর তিনি সিংহাসনে আরোহণ করেন। কোন সিংহাসন? দিল্লি, আমরা পড়তেছি দিল্লি সালতানাত, অর্থাৎ দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তারপরে দেখো যে তিনি কি করেন, দিওয়ানি কোহি নামক কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি সর্বপ্রথম কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন কোথায়? এই ভারত উপমহাদেশে। আমরা কিন্তু পড়তেছি ভারত উপমহাদেশ, এগুলো সব কিছুই আসবে এখান থেকে। কোশ্চেন হবে কিভাবে ভারত উপমহাদেশে সর্বপ্রথম কে করেছে। ভারত উপমহাদেশে সর্বপ্রথম কৃষি বিভাগকে, কৃষির জন্য সর্বপ্রথম যে আমরা মানে দিওয়ানি ব্যবস্থা কৃষির, এটা সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেছে? ভারতের সর্বপ্রথম মনে করো যে নারী নেতৃত্বে কে ছিল? এই জিনিসগুলো সর্বপ্রথম এই অধ্যায়ে সব কিছু আসবে কোথা থেকে? ভারত উপমহাদেশ থেকে। ওকে, দেখো, এবং 60 বর্গমাইল এলাকায় এক বিশাল কৃষি খামার তৈরি করেন। রাষ্ট্রীয় অর্থায়নে এক বিশাল কৃষি খামার তৈরি করেন। আর কি করেন দেখো, সুলতান মোহাম্মদ বিন তুগলকের গৃহীত উচ্চাভিলাষী 5টি পরিকল্পনা কি দেখো। তিনি রাজধানী স্থানান্তর করেন। সুলতান তুগলক কি করেন? মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেন। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। প্রশ্ন এটা একাধিকবার আসছে, কোন সুলতান দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেন? দিল্লি সালতানাতের কোন সুলতান দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন? কে? মোহাম্মদ বিন তুগলক। এবং দেবগিরির নাম রাখেন দৌলতাবাদ। জিনিসটা মাথায় রাখবা, তোমাদের কিন্তু এমসিকিউতে চলে আসবে। দেবগিরিতে স্থানান্তর করেন কে? দিল্লি থেকে এই যে দিল্লি থেকে কোথায়? দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কে? মোহাম্মদ বিন তুগলক। এবং এটার নাম কি রাখেন? যে দেবগিরির নামটা কি রাখেন? দৌলতাবাদ। ওকে, অবশ্যই এটা মাথায় রাখবা, এটা এমসিকিউতে চলে আসবে কিন্তু। আর কি করে দেখো, তিনি আগে কি করেন যে প্রতীকী তাম্র মুদ্রা প্রবর্তন। সুলতান প্রচলিত সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা প্রচলন করেন। এর আগে আমরা যেটা দেখলাম যে মুদ্রার ব্যবস্থা, সেটা সর্বপ্রথম তামার মুদ্রা প্রচলন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। আর কি করেন দেখো, দোয়াব অঞ্চল কর বৃদ্ধি, অর্থাৎ গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চল দোয়াব নামে পরিচিত। প্রশ্ন কিন্তু একাধিক আসে, গঙ্গা এবং যমুনা। গঙ্গা মানে হচ্ছে আমাদের বাংলাদেশের পদ্মা। গঙ্গা এবং যমুনার যে মধ্যবর্তী উর্বর অঞ্চল, এটাকে দোয়াব অঞ্চল বলা হয়। এই দোয়াব নামে পরিচিত। দিল্লি সালতানাতের শস্য ভাণ্ডার নামে খ্যাত এই দোয়াব অঞ্চলে 1334 খ্রিস্টাব্দে সুলতান কর বৃদ্ধির আদেশ জারি করেন। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসে যে দোয়াব অঞ্চল কোনটাকে বলা হয়, বা কোন মানে নদীর মোহনায় এই দোয়াব অঞ্চলগুলো অবস্থিত? অবশ্যই তোমরা বলবা গঙ্গা এবং পদ্মা। ওকে, এখানে দেখো যে এখানে কর কেন বৃদ্ধি করেন, কারণ তোমরা যদি প্রথম পত্র পড়ে থাকো তাহলে দেখবা যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, অর্থাৎ ফোরাত এবং দজলা নদীর অববাহিকায় মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল। ওখানে এই সভ্যতা কেন গড়ে উঠেছিল? ওই জায়গাটা অত্যন্ত উর্বর। নদীর যেহেতু দুই মানে কিনারায় অবস্থিত এই অঞ্চল,
কারণে এই অঞ্চলগুলো অনেক উর্বর হয়, এখানে অনেক শস্য ফলন ঘটে। তো এই যেহেতু গঙ্গা এবং যে যমুনা এটার মধ্যবর্তী যে অঞ্চলটা দোয়াব অঞ্চল, এই অঞ্চলে অনেক শস্য ফলতো, কারণ হচ্ছে এটা পলিমিশ্রিত অঞ্চল। এই কারণেই মোহাম্মদ বিন তুগলক কী করেন, এই অঞ্চলে কর বৃদ্ধি করে দেন, অর্থাৎ ভূমি যে কর, এই করটা বৃদ্ধি করে দেন। এখানে যেহেতু বেশি ফলন ফলে এই কারণে এখানে ভূমি করটা তিনি বৃদ্ধি করে দেন। আর কি করেন দেখো, খোরাসান অভিযান পরিচালনা করেন এবং করাচিল অভিযান পরিকল্পনা করেন, অর্থাৎ এই দুইটা অভিযান তিনি পরিচালনা করেছিলেন। তাহলে এখানকার মধ্যে মূল মোহাম্মদ বিন তুগলকের 4টি কাজ, মানে মূল যেটা কাজ সেটা হচ্ছে যে তিনি এই যে দোয়াব অঞ্চলে যেটা কর বৃদ্ধি করেন, আর কি করেন, সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রার প্রচলন করেন, আর কি করেন, দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন, অর্থাৎ দিল্লির যে স্থান, মানে দিল্লির সালতানাত যেটা, দিল্লির যে রাজধানী, এই রাজধানীটা তিনি দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন এবং দেবগিরিতে নামকরণ করেন দৌলতাবাদ। ওকে, এখন আসো, সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনার জন্য সাম্রাজ্যকে 23টি প্রদেশে বিভক্ত করেছিলেন, 23টি প্রদেশে বিভক্ত করেছিলেন। আর কি করেন, মোহাম্মদ বিন তুগলক ঘোড়ার ডাক এবং ডাক হরকরা নামক 2 প্রকারের ডাক ব্যবস্থা প্রবর্তন করেন। ডাক বিভাগ যেটা, এই ডাক বিভাগ প্রচলন করেন। আর কি করেন, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা 1333 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমন করেন। ইবনে বতুতার বিখ্যাত ভ্রমণ গ্রন্থ হচ্ছে আর রিহলা। এইটা তোমরা পরবর্তী অধ্যায়গুলোতে পাবা, অর্থাৎ হচ্ছে 2য় অধ্যায় যেটা পাবা, 3য় অধ্যায় পাবা, এগুলোতে ইবনে বতুতার অনেক অংশটা চলে আসবে তোমাদের। আচ্ছা, এমডি রাজীব কি এটা সারামণি, তুমি বলেছো ভাইয়া দেরি হয়ে গেল। তোমার দেরি হয় নাই, তোমার একটা জিনিস হচ্ছে কি যে পরবর্তী ক্লাসে তুমি আগে চলে আসছো। এই ক্লাস যেহেতু শেষের দিকে, সেহেতু তুমি পরবর্তী ক্লাসে আগে চলে আসছো। মন খারাপের কিছু নাই, একটা ক্লাসে দেরি করছো তো কী হচ্ছে, অন্য ক্লাসে তো আগে চলে আসছো, তাই না? সমস্যা নেই। আচ্ছা, তোমরা এই ইবনে বতুতাতে, যিনি ইবনে বতুতা থেকে একাধিকবার কোশ্চিন আসে এবং এরপর যখন তোমরা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে যাবে না, অ্যাডমিশন টেস্টেও এখান থেকে বারবার কোশ্চিন আসে। হ্যাঁ, যে ইবনে বতুতা কোথাকার পর্যটক? ইবনে বতুতা হচ্ছে মরক্কো, মরক্কো থেকে আগমন করেছিলেন। তিনি একজন বিখ্যাত পর্যটক ছিলেন, মানে ভ্রমণ পিয়াসু ছিলেন, এবং তিনি বিশ্ব নিদর্শন নিয়ে তিনি বই লিখেছিলেন। তার বইয়ের নাম হচ্ছে আর রিহলা। আর রিহলা আর রিহিলা, এই জিনিসটা মনে রাখবা। তিনি কোথা থেকে আগমন করেছিলেন? মরক্কো থেকে। ইবনে বতুতার বিখ্যাত ভ্রমণ কাহিনী যেটা, এই রিহিলা হচ্ছে ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনী, এই বইয়ের নাম হচ্ছে আর রিহিলা। ওকে, শেষ করে দিব, তোমাদের আর সমস্যা নাই। এই যে দেখো, দিল্লি সালতানাতের পতন। এখানে তোমাদের আরেকটা বংশ যেটা, সেটা হচ্ছে যে লোদি বংশ। ওকে, এই লোদি বংশটা এই জায়গাতে স্লাইডে নিয়ে আসা হয় নাই সময় স্বল্পতার কারণে। এখানে লোদি বংশের সর্বশেষ যিনি ছিলেন, তিনি ছিলেন ইব্রাহিম লোদি। পানিপথের যে যুদ্ধ, পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে 1526-এ কী হয় দেখো, 1526 খ্রিস্টাব্দে, এই 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর, অর্থাৎ হচ্ছে মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের নেতৃত্বাধীন মুঘল বাহিনীর কাছে ইব্রাহিম লোদি পরাজিত হন এবং নিহত হন। এই হওয়ার ফলে যে এই যে 300 বছরের যে মানে দিল্লির সালতানাত, অর্থাৎ সুলতানি শাসনামল, 300 বছরের যে দিল্লির যে সুলতানি শাসনামল বা দিল্লির সালতানাত, এটাই কিন্তু এই 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে কার মাধ্যমে? বাবরের নেতৃত্বাধীন মুঘল বাহিনীর কাছে লোদি বংশের সর্বশেষ রাজা, সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি পরাজিত হন এবং নিহত হন। তাহলে আমরা কিন্তু তুগলক বংশ পেয়েছি, তার আগে হচ্ছে মামলুকাত বংশ পেয়েছি, তারপরে হচ্ছে এইটা হচ্ছে লোদি বংশের সর্বশেষ ছিল ইব্রাহিম লোদি। হ্যাঁ, তো সেই ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে 1526 খ্রিস্টাব্দে কি হয়? আচ্ছা ভাইয়া, পরবর্তী টপিকগুলো পরের ক্লাসে শুরু করলে ভালো হতো, এতগুলো একসাথে লোড নেওয়া যাচ্ছে না ভাইয়া। দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ আলোচনা হচ্ছে যে দিল্লি সালতানাত কার মাধ্যমে পতন ঘটে, সেটা হচ্ছে লোদি বংশের, মানে দিল্লি সালতানাতেরই বংশীয় অনুক্রমে হচ্ছে লোদি বংশের সর্বশেষ
রাজা ছিল ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে এরই মধ্য দিয়ে কি হয়, ভারতীয় উপমহাদেশে দিল্লি সালতানাতের যে 300 বা 350 বছরের যে একটা শাসনামল, এই শাসনামলের সূর্য অস্তমিত হয়। ওকে, ক্লিয়ার? তাহলে কার মাধ্যমে এটা মনে রাখবা যে ইব্রাহিম লোদির মাধ্যমে হয়। কত সালে? পানিপথের প্রথম যুদ্ধে। কত সালে দেখো? 1526 সালে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট বাবর, অর্থাৎ মুঘল সম্রাট বাবর পরাজিত করার ফলে দিল্লি সালতানাতের যে 300 বা 350 বছরের যে একটা মানে স্বাধীন শাসনামল, মুসলিমদের প্রথম স্বাধীন শাসনামল, এই ভারত উপমহাদেশে এই সূর্যটা অস্তমিত হয়। ওকে, তাহলে আমাদের এই দিল্লি সালতানাত সম্পর্কে আমরা জেনে নিলাম আজকের ক্লাসে। আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না, তারপরেও যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো। ভাইয়া কি পড়াচ্ছেন কিছু মনে নেই? আহা ভাইয়া, আমিও কষ্ট পাইলাম। এইভাবে হয় বলো? একজন আসতেছো ক্লাসের শেষে এসে বলতেছো ভাইয়া দেরি হয়ে গেল, একজন ক্লাসের মাঝখানে এসে বলতেছো। তোমরা তো নামই মনে রাখতে পারবো না। আমি যতগুলো নাম বলছি, যতগুলো শাসকের, তোমরা তো নামই মনে রাখতে পারবে না। নাম যদি মনে রাখতে না পারো, তাহলে কার পরে কি আসছে এটা যদি মনে রাখতে না পারো, তাহলে কাহিনী কীভাবে মনে রাখবা? কাহিনী মনে না রাখলে পরীক্ষায় যখন তোমার আসবে, কি বলে, সিকিউ আসবে, সিকিউ দেখার পরে তোমার মনে হবে যে এটা আসলে কোন বংশ থেকে, সালতানাত থেকে নাকি এই তোমার মুঘল সাম্রাজ্য থেকে, নাকি কোথা থেকে আসছে। হ্যাঁ, মনোযোগী হও, তোমরা শেষ সময় চলে আসছো, তোমরা মনোযোগী হও। মাথার উপর দিয়ে আর পাঠায় না, বুঝছো? পড়াগুলো এই মাথার উপর দিয়ে আর ঘুরায়ও না, কান দিয়ে ঢুকায় মগজে রাখার একটু চেষ্টা করো। ওকে, আরেকটা জিনিস যে মগজে রাখলেও ভুলে যায়, কিন্তু হৃদয় দিয়ে যে জিনিসটাকে মানে আয়ত্ত করা হয় সেই জিনিসটা কিন্তু মনে থাকে। তো পড়তে বসলে শুধু ব্রেন না, হৃদয়কেও তোমার পড়াশোনায় কাজে লাগাবা। ওকে, এই কারণে দেখবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু কলবকে পরিষ্কার করা হয়েছে। কলবকে পরিষ্কার করা হয়েছে, ব্রেনকে কিন্তু পরিষ্কার করা হয় নাই, বুঝছো? তার মানে হচ্ছে ব্রেন দিয়ে যেটা করবা সেটা অবশ্যই তোমার কার্যকরী, কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হৃদয় থেকে যে কোনো কাজ যখন হৃদয় থেকে করবা, হৃদয়ের কথা শুনে করবা, তখন সেই কাজটা তোমার অনেক সুন্দর হবে এবং সেটাতে তোমার মনোযোগ চলে আসবে। ব্রেন যদি সবসময় কাজ করে, হৃদয় যদি কাজ না করে, তাহলে কিন্তু সেই কাজ হবে না। কিন্তু হৃদয় যদি কাজ করে, তাহলে ব্রেনও কাজ করবে। এই জিনিসটা মাথায় থাকবা, হৃদয় দিয়ে পড়াশোনা করবা। ওকে, হৃদয় দিয়ে চাইবা যে মানে আমার এই A+ দরকার, অ্যাডমিশনে আমার ইউনিভার্সিটি দরকার। যখন নিজের আত্মার সাথে কথা বলতে পারবা, হৃদয়কে উজাড় করে দিতে পারবা যে আমি কোন কাজে ব্যস্ত হচ্ছি, তখন কিন্তু ভাইয়া তোমার পড়াশোনায় মনোযোগ আসবে। কার পরে কে কোন শাসক, ইসলামের হিস্ট্রি অ্যান্ড কালচার কিন্তু আর ভুল হবে না। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো যে দিল্লি সালতানাতের পতন আমরা জেনে নিলাম, আমরা কয়েকটা MCQ সলভ করব। MCQ সলভ করার মাধ্যমে আমরা শেষ করে দেবো আজকে। ওকে, দেখো তোমরা তাহলে প্রস্তুতি নাও, যেহেতু তোমাদেরকে এতক্ষণ পড়াইলাম। দেখি কার কার মনে আছে, বলো। মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম রাখেন কি? মোহাম্মদ বিন তুগলক কি করেন? দিল্লি থেকে দিল্লির যে রাজধানী স্থানান্তর করেন কোথায়? দেবগিরিতে। দেবগিরিতে স্থানান্তর করার পরে তিনি দেবগিরির নামকরণ কি নামকরণ করেছিলেন, বলো। আচ্ছা বলো তাড়াতাড়ি বলো, সময় নাই, একেবারে সময় সংকলন। ওকে, ইসরাত চৌধুরী বলেছ, তারপরে নুরাইন তানহা, ওকে সুন্দর নাম। রাহুল বলেছ, ওকে। মিশু দাস, তারপরে মীরা দাস, আচ্ছা তারপরে আচ্ছা নাহিদা, জিনিয়া, জাকিয়া। হ্যাঁ, তোমাদের সকলের অ্যান্সারই সঠিক হয়েছে। মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম রাখেন দৌলতাবাদ। ওকে, দৌলতাবাদ। তারপরে আসো, কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার কোথায় অবস্থিত? মোহাম্মদ ঘুরির যে ইয়েটা আমরা পাই, যে তিনি যখন 1191 খ্রিস্টাব্দে যখন তরানের প্রথম যুদ্ধে যখন পরাজিত হলেন, দ্বিতীয় যুদ্ধে যখন জয়লাভ করেন, তখন তিনি একটি মিনার স্থাপন করার সিদ্ধান্ত নিলেন, সেটা হচ্ছে কুতুব মিনার। এই কুতুব মিনারটা কোথায় অবস্থিত বলো?
আচ্ছা, দুইয়ের খ বলেছ হচ্ছে, আচ্ছা আচ্ছা, জিনিয়া ইসলাম, ইউআর রাহুল, আচ্ছা মিশু দাস, আচ্ছা আচ্ছা, স্যার আজ যে উত্তর দেন নাই, গতকালকে উত্তর দিয়েছিলাম জন্য আমি হচ্ছে ওই তোমাদের অপশন কিন্তু ঢেকে রেখেছিলাম। আজকে আসি আর ভুল করি নাই, বুঝছো? আজকে আর সেই ভুল হয় নাই। আজকে কিন্তু তোমাদের উত্তরের কোনো অপশন নাই। ওকে, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। উম্মে হাবিবা বলেছ দুইয়ের এ। হ্যাঁ, কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। হ্যাঁ, কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। তারপরে স্লাইডে চলো। তারপরে হচ্ছে বন্দেগানি চেহেলগান এর সদস্য সংখ্যা কতজন ছিল? সুলতান ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবেকের জামাতা সুলতান ইলতুৎমিশ, যাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, তিনি 25 বছর দিল্লি সালতানাতে শাসক হিসেবে নিযুক্ত ছিলেন। সুলতানা রাজিয়ার পিতা সুলতান ইলতুৎমিশ। ওকে, তাহলে এই, আচ্ছা আচ্ছা, চিন্তা ইসলাম ভাই অ্যান্সার দিলে ফুল মার্ক পাইতাম। অ্যান্সার তো আজকে তোমরা দিবা, তোমরা দিয়ে ফুল মার্ক নাও, সমস্যা কি? তোমরা দিয়ে ফুল মার্কটা নাও, ঠিক আছে? তাহলে বলো যে বন্দেগানে যে চেহেলগান এর সদস্য সংখ্যা কতজন ছিল? বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, নুসরাত ইসলাম ফাতিহা, নাহিদা আক্তার, সুমাইয়া হক, আয়াব আবিদ, পূর্ণতা ইসলাম, 40 জন। ওকে ওকে, তোমরা সকলেই সঠিক অ্যান্সার দিয়েছ। বন্দেগানে চেহেলগানে 40 জন, 40 জন সদস্য ছিল, যাদের অবস্থান কোথায় ছিল? তুর্কমেনিস্তান, তুর্কি থেকে আগত। এরা সবাই কি ছিল? দাস ছিল। আশা করি এই অ্যান্সার বোর্ডে যখন পরীক্ষায় আসবে তখন আর তোমাদের সমস্যা হবে না। এইটা বলো, তোমাদের সর্বশেষ যে স্লাইডটা পড়াইছি সেই স্লাইড থেকে অ্যান্সার। 1526 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যে যুদ্ধ, মানে পানিপথের যে প্রথম যুদ্ধে এই মুঘল সম্রাট বাবর, যাকে পরাজিত করে দিল্লি সালতানাতের সূর্যকে অস্তমিত করে ফেলে, দিল্লি সালতানাতের ইতিহাসকে ফুল স্টপ দিয়ে ফেলে, সেই দিল্লি সালতানাতের সর্বশেষ শাসক কে ছিলেন? বলো। এখানে কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে যে লোদি বংশের সর্বশেষ শাসক কে ছিলেন। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে দিল্লি সালতানাতের সর্বশেষ যে বংশটা ছিল সেটা ছিল হচ্ছে লোদি বংশ। এই লোদি বংশের সর্বশেষ যিনি শাসক, যাকে পরাজিত করার মাধ্যমে দিল্লি সালতানাত পরাজিত হয়ে যায়, দিল্লি সালতানাতের ইতিহাস এর সমাপ্তি ঘটে, সেটা কে ছিল বলো? আচ্ছা, একজন বলেছ কারিমা সুইট, তুমি বলেছ যে 4-এর সি বলেছ, তাই না? আচ্ছা আচ্ছা, জিনিয়া ইসলাম 4-এর গ, জানাতুন 4-এর সি। ওকে, হ্যাঁ সঠিক অ্যান্সার ইব্রাহিম লোদি। ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমরা সকলেই সঠিক বলেছো, ইব্রাহিম লোদি। কিরে ভাই, তোমাদের নাকি পড়া নাকি মাথায় ঢোকে না, তো সব অ্যান্সার তো দিয়ে দিলে তোমরা। তাহলে যারা বলতেছে মাথায় ঢোকে না, তাহলে এদের সংখ্যা খুবই কম। তাহলে তো তোমাদের পড়াশোনা হয়েছে, না হইলে তো এই অ্যান্সারগুলো দিতে পারত না। এগুলো তো প্রত্যেকটা স্লাইডের বাইরে থেকে তো একটা কোশ্চেনও করা হয় নাই, সবগুলো স্লাইডের ভিতরেই ছিল। ওকে, তাহলে তোমাদেরকে, আচ্ছা এরপরের প্রশ্নে যাই আমি। পরের প্রশ্ন হচ্ছে ভারতে কত খ্রিস্টাব্দে স্বাধীন মুসলিম শাসন শুরু হয়? বলো, এটা বলো। ভারতে কত খ্রিস্টাব্দে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়? বলো, এটা বলো। 5 নাম্বার বলো, ঝটপট বলো। ভাইয়া তোমরা তো অনেকেই অ্যান্সার করতেছো এখন,
আহ, কারটা যে মিস যাচ্ছে সকলেরটা তো পড়া সম্ভব না, আহ, সময় একেবারেই সংকুলান, বুঝছো? ভাইয়ার নামগুলো খুবই মনে থাকে। ভাইয়া কিভাবে জানি কমন পড়ছে তাই পারছি না, হে ডাক্তার, তাই না? কমন পড়বে ইনশাল্লাহ, তোমরা আমাদের সাথে থাকো। পরীক্ষার খাতায় মানে বোর্ড পরীক্ষায় যখন বসার পরে বলবা রে আল্লাহ, মাহাদি ভাইয়া না এটা এইভাবে এইভাবে বুঝাইছিল, এভাবে বলছিল না যে সুলতান ইলতুৎমিশের মেয়ে হচ্ছে সুলতানা রাজিয়া। এইটা তো পারি, মানে পানি। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিই, বুঝছো, তখন মানে যখন কোশ্চিন দেখলাম, সব কোশ্চিন তো আর পারি নাই, পারাটা সম্ভব না, কিন্তু কোশ্চিন দেখার পর মনে হচ্ছিল যে এত সহজ কোশ্চিন কেন আল্লাহ, এগুলো তো সবই পারি। এত সহজ কোশ্চেন দিলে কি অ্যাডমিশন পরীক্ষায় মানে একটা যে কড়াকড়ি হবে, মানে অনেকের চোখ দিয়ে পানি চলে আসবে যে এত কঠিন কোশ্চেন কেন করছে, আমার কাছে এত সহজ লাগে কেন, এটা কিন্তু মনে হয়েছিল। এবং আমি এই অ্যাডমিশন টেস্টে কী করেছিলাম জানো, মানে আমি তো পাঞ্জাবি পায়জামা টুপি পরে গেছি। অ্যাডমিশন টেস্টে একটা মজার কথা বলি, আমাদের এখানে চারুকলা নামে একটা আলাদা ইনস্টিটিউট আছে, যেখানে হচ্ছে গান বাজনা বা মৃৎশিল্প এগুলো হয়। তো ওখানে অপশান ছিল যে কারা চারুকলা যেতে চাও, আমি আর বুঝি নাই, আমি ওটাতে টিক দিছি। তো যে টিচার গার্ডে ছিলেন, টিচার এসে বলতেছে যে এই তুমি না হুজুর মানুষ, তুমি না ঢোল তবলা নিয়ে কী করবা, তুমি গান বাজনা করবা? না স্যার, আমি গান বাজনা করবো কেন? তো তাহলে তুমি চারুকলায় টিক দিছো কেন? চারুকলায় টিক দিলে তো তোমার চারুকলায় পরীক্ষা দিতে হবে। আমি বলছি না স্যার, আমি গান বাজনা করতে পারবো না। তারপরে বলছে তুমি কি নাচতে পারবা, নৃত্য করতে পারবা, গান বাজনা করতে পারবা? স্যার আমাকে দেখে কি মনে হয়, ঠিক আছে বুঝতে পারছি, ভুল করছো তুমি। আচ্ছা, সিনথিয়া আক্তার বলেছো যে সবাই অ্যান্সার করেছে আর আমার কষ্ট হচ্ছে। ভাইয়া তোমারও কষ্ট হবে না, প্রথম থেকে যদি মনোযোগ দিয়ে শুনতা তাহলে তোমার কষ্ট হওয়ার কথা না। এই পিডিএফ যখন তোমরা পাবা তখন এই পিডিএফ মিলাই নিও, সব কয়টা এখানকার যে কয়টা তোমার প্রশ্ন আছে সবগুলো অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা, এখানে সবাই বলেছ 5-এর 4, 1206, 1206, 1206। ওকে, 1206 কীভাবে, এটার একটু তোমাদের বলে নিই, এটা কনফিউশন কিন্তু থাকা যাবে না। 1206 কেন? কারণ হচ্ছে 1206-এ আমরা কি দেখি, কুতুবুদ্দিন আইবেক, যেটা আমরা দেখি কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির সাথে কিন্তু অনেক আগে থেকেই আছে। যে আমরা যেটা দেখি যে 91 সালে, মানে 1191 সালে কি হয়, তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই দুই যুদ্ধেই কিন্তু কুতুবুদ্দিন আইবেক ছিলেন। হ্যাঁ, এই দুই যুদ্ধেই কিন্তু ছিলেন কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক কিন্তু দুই যুদ্ধেই ছিলেন। এবং কুতুবুদ্দিন আইবেক আরেকটা কি করেন, যে এই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি এই দিল্লির বা এই অঞ্চলটা যখন রাজ্য জয় করার পরে তিনি কোথায় চলে যায়, গজনীতে চলে যাওয়ার পরে এই কুতুবুদ্দিন আইবেককে কিন্তু এই 1192 সাল থেকে এই ভারত অঞ্চল, হ্যাঁ, এই ভারত অঞ্চলের কিন্তু শাসক হিসেবে নিযুক্ত করে যায়, যে বিজিত অঞ্চল শাসক হিসেবে নিযুক্ত করেন। এবং যে অঞ্চলগুলো বিজয়ী হয় নাই, বিজিত না, হ্যাঁ, সেই অঞ্চলগুলো বিজয়ের দায়িত্ব দিয়ে যায়। সেই কারণে তিনি এই কুতুবুদ্দিন আইবেক কি করে, এই 1292 থেকে 1206, মানে অর্থাৎ মোহাম্মদ ঘুরি যে মৃত্যুবরণ করেছে 1206, এর আগে এই সময়টা এইদিকে তোমার 8 বছর আর এদিকে 6 বছর, মোট 14 বছর তিনি মানে মামলুক বা দাস হিসাবে এই অঞ্চলের শাসক হিসাবে নিযুক্ত ছিলেন। আচ্ছা, ওকে ওকে ভাইয়া, তাহলে দেখো আমি যে জিনিসটা তোমাকে বলছিলাম, যে 1192 থেকে 1206 পর্যন্ত কুতুবুদ্দিন আইবেক এই ভারত উপমহাদেশের কিন্তু তিনি বিজিত অঞ্চলের শাসক হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু যখন এই 1206 সালে যখন মানে মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করার পরে এই কুতুবুদ্দিন আইবেক কি হয়ে গেল, কুতুবুদ্দিন আইবেক তখন এই ভারত উপমহাদেশের স্বাধীন সুলতান হিসেবে নিযুক্ত হলেন। এর ফলে তোমার যে প্রশ্ন বলা হচ্ছে ভারতে কত খ্রিস্টাব্দে স্বাধীন মুসলিম শাসন, প্রশ্নটা দেখেছো, স্বাধীন মুসলিম শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এর আগে এই ভারত উপমহাদেশ, গজনী কিন্তু ভারতের মধ্যে না, গজনী কিন্তু ভারতের বাইরে, হ্যাঁ, এই ভারত অঞ্চলের বাইরে। এই কারণেই বলা হচ্ছে যে ভারত উপমহাদেশে সর্বপ্রথম মুসলিম শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়, 1206 খ্রিস্টাব্দে। আশা করি এইটা তোমরা আর ভুলবা না। ওকে।
আচ্ছা, আপনি প্রথম পত্রের ক্লাস কবে করবেন ভাইয়া? আসলে আমাদের যেটা এই মিশন এ প্লাস টেস্টের যেটা, হ্যাঁ, মিশন টেস্টের যে এ প্লাস কোর্স যেটা, এটার মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে সেকেন্ড পার্ট পড়াচ্ছি ফ্রিতে। হ্যাঁ, এটা আমাদের টার্গেট হচ্ছে যে টেস্ট পরীক্ষা পাস না করলে তোমরা যেহেতু ফাইনাল এক্সামে বসতে পারবে না, এই কারণেই আমরা তোমাদেরকে টেস্ট পরীক্ষার আগে দ্বিতীয় পত্র আমাদের তোমাকে কভার করে দেওয়ার চেষ্টা করবো 60 থেকে 70% ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা তোমাদের ফ্রিতে পড়াচ্ছি। আর ফার্স্ট পার্ট যদি তোমরা পড়তে চাও, আমাদের অলরেডি বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্স চলমান, সেখানে আমরা ফার্স্ট পার্ট পড়াচ্ছি। সেখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটাই তোমরা পাবা। হ্যাঁ, তারপরে আমরা কি পাবো, আমাদের যে এফআরবি কোর্সটা নামতেছে 4.0, সেই এফআরবি কোর্সেও কিন্তু আমাদের এই প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে শুরু করে সমস্ত কোর্স পেয়ে যাবা। তো যদি তুমি প্রথম পত্র তোমার প্রয়োজন পড়ে, যে প্রথম পত্র তুমি, আচ্ছা, প্রথম পত্র যদি তুমি মানে ক্লিয়ার করতে চাও, দ্বিতীয় পত্র ক্লিয়ার করতে চাও, তাহলে তুমি আমাদের এফআরবি কোর্সে এনরোল করে ফেলো। হ্যাঁ, ওকে, তাহলে আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝছো, এই প্রশ্নটা তোমাদের সমস্যা হওয়ার কথা না। তারপরে আসো, এটা কি 5টাই ছিল? ওকে, দেখো, আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম যে এফআরবি কোর্সের কথা, এই এফআরবি কোর্সের মধ্যে, আচ্ছা, এই কোর্সের কথাটা একটু বলে নিই। বলার পর তোমাদেরকে আমি হচ্ছে তোমাদের আমি যে পড়ালাম এতক্ষণ, এই পড়ানোর মধ্যে প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। ওকে, এখানে কিন্তু অপশান থাকবে না, আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। তোমরা জাস্ট হচ্ছে 1 মিনিট দেখো এফআরবি কোর্সে আমাদের কী কী থাকবে। এফআরবি কোর্সে তোমরা কী কী পাবো এটা শুধু একটু দেখে নাও, তাহলেই হবে। এফআরবি কোর্সে তোমরা পাবা হচ্ছে ফুল সিলেবাসের লাইভ ক্লাস পাবা। এক নজর শুধু বলে নিই, ফুল সিলেবাসের লাইভ ক্লাস পাবা। এফআরবি 3.0 মানে এর আগের যে এফআরবি কোর্সটা আমাদের ছিল, এই কোর্সের সমস্ত ক্লাস তোমরা রেকর্ডেড পাবা। প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের আনলিমিটেড এক্সাম দিতে পারবা। এই প্রথম তোমাদের বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম তোমাদেরকে রিটার্ন এক্সাম দেওয়ার ব্যবস্থা করতেছে, সেটা হচ্ছে চলশিখি প্ল্যাটফর্ম। ওকে, এমনি বনিয়ামিন পেজ এবং চলশিখি প্ল্যাটফর্ম, আর কি রিটার্ন এক্সাম দিতে পারবা। প্রতিটা অধ্যায়ের সিকিউ সাজেশন পাবা, এমসিকিউ সাজেশন পাবা, প্রতিটা ক্লাসের স্লাইড পাবা। ওকে, আর কি কি পাবা দেখো, 2016 থেকে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের তোমার এমসিকিউ সলভ করে দেওয়া হবে, সিকিউ সলভ করে দেওয়া হবে। আর কি কি পাবা, 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ডেড ক্লাস পাবা, শেষ 1 মাস রিভিশন ক্লাস পাবা, কম্বো অথবা বান্ডেল কোর্সে ভর্তি হলে আকর্ষণীয় তুমি হচ্ছে গিফট পাবা এবং হচ্ছে ডিসকাউন্ট পাবা। আর কি পাবা, ফাইনাল মডেল টেস্ট থাকতেছে, সার্বক্ষণিক মেন্টরশিপ পাবা, স্পেশাল গাইডলাইন পাবা এবং পরীক্ষার আগে মেগা সিকিউ সলভ পাবা। মানে সিকিউ নিয়ে তোমাদের যে সমস্যা, এই সিকিউটা সলভ পাবা। তাহলে দেখো তোমাদের যে মানে কোর্সগুলো রয়েছে, কোর্সের মধ্যে আমাদের সবচাইতে যেটা বেশি পরিচিত এবং সবচাইতে বেশি স্টুডেন্ট যে কোর্সে ভর্তি হয়, সেই কোর্সটা হচ্ছে আমাদের বান্ডেল কোর্স। হ্যাঁ, এই বান্ডেল কোর্সে দেখো আমরা শুধুমাত্র বান্ডেল কোর্সের প্রথম 1000 জনকে আমরা 60% ডিসকাউন্ট দিচ্ছি 3800 টাকায়। এখানে তোমাদের পুরা মানে মানবিকের যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের যে কটা সাবজেক্ট আছে, যার যে সাবজেক্ট, সব সাবজেক্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী 1000 জন তোমরা 60% ডিসকাউন্ট পাবা এবং তার পরবর্তী জন তোমরা কিন্তু আর এই 60% পাচ্ছ না, তোমাদের জন্য 5% ডিসকাউন্ট লেস করা হবে, সেখানে তোমাদের 4275 টাকা পড়বে। ওকে, তাহলে এই গেল তোমাদের এফআরবি কোর্স। এখন তোমরা বলো যে তোমাদেরকে এতক্ষণ যে পড়াইলাম, দিল্লি সালতানাতকে আরেকটা নামে অভিহিত করা হয়, এই নামটা কি বলো, অ্যান্সার দাও। বলো, অ্যান্সার দাও। দিল্লির সালতানাতকে আরেকটা যে নামে অভিহিত করা হয়, সেই নামটা কি? অপশন না, অপশন তো দিব না ভাইয়া। নয়া দিল্লি, এটা কে বলছে? নয়াদিল্লি তো বর্তমান ভারতের রাজধানী। আমরা তো পড়তেছি সেই এখন থেকে 500 বছর কোথায়, আমরা পড়তেছি কত সালে, 1200 সালের পড়া পড়তেছি আমি, আর তুমি এখন আসছো নয়াদিল্লিতে। এই যে মিথু দাস বলছো মামলুক বা দাস বংশ, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা তাহলে মনোযোগ দিয়েছো। প্রিন্স বর্ষা বলেছো দাস বংশ। ওকে, ইউ আর রাহুল বলেছো মামলুক বা দাস বংশ। ওকে ওকে ওকে, এখন বলো যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, এই জিনিসটা মাথায় রাখবে। একটা হচ্ছে প্রতিষ্ঠাতা, একটা প্রকৃত প্রতিষ্ঠাতা। উত্তর দাও,
দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, এমডি সাদিক বলেছ, মামলুক, তারপরে রাবেয়া আক্তার, না রাবেয়া আক্তার বলেছ দাসবংশ। হ্যাঁ, তোমারটা হয়েছে। এখন হ্যাঁ, এমডি মেহেদি হাসান ভাইয়া তুমি রাইট অ্যান্সার দিয়েছো। জিনিয়া ইসলাম রাইট অ্যান্সার দিয়েছো। জেরিন তাসনিম মামলুক, ঠিক আছে। ইসরাত চৌধুরী, ওকে। মাইশা আখতার, শামসুদ্দিন ইলতুৎমিশ, ওকে ওকে। এখন বলো যে এখন তোমাদের কি ধরা যাইতে পারে? আচ্ছা, সুলতানা রাজিয়া কার কন্যা ছিল বলো? এই সিনথিয়া তাসনিম, একটা মার দিতে হবে, বলতেছে তার বাবার। প্রত্যেকটা মেয়েই তো তার বাবার সন্তান, তাই না? দুষ্টামি করতেছো তুমি। ইলতুৎমিশের কন্যা সুলতানা, সুলতানা রাজিয়া। ওকে, তাহলে তোমাদের আর একটা কোশ্চিন করব, কোশ্চিন করে তোমাদের আজকের মতন ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। এই দিল্লি সালতানাতে তোমার হচ্ছে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কে বলো? আমি নাকি পড়াইছি, তোমরা নাকি বোঝো না। দেখি অ্যান্সার দিতে পারলে বুঝবো যে তোমরা আসলে আমার ক্লাস বুঝছো। অজানা পাখি কুতুব মিনার কেন বললা তুমি? কুতুব মিনার কিভাবে অ্যান্সার হয় ভাইয়া বলো তো? কুতুব মিনার কিভাবে অ্যান্সার হয়? আচ্ছা, কে এটা? মেসবাউল ইসলাম হৃদয়, মেসবাউল ইসলাম হৃদয়, তুমি বলেছো কুতুবুদ্দিন আইবেক। না। মারিয়া মাহি বলেছো সুলতান গিয়াসুদ্দিন বলবন, না ভাইয়া। আবার সামিয়া আক্তার বলেছো ইলতুৎমিশ, মারিয়া দাস ইলতুৎমিশ। কুতুবুদ্দিন বলেছো সামিয়া আক্তার, না। হ্যাঁ, দিবসের তারা রাইট বলেছো। তারপরে মুনিরা আক্তার রাইট বলেছো। তাসনুবা তরিন জিসান রাইট বলেছো। তারপরে ইসরাত চৌধুরী, হ্যাঁ ভাইয়া তুমিও রাইট বলেছো। ওকে। মান্নাত ইসলাম রাইট বলেছো। নাহিদা আক্তার রাইট। হ্যাঁ, এই তোমরা তো সবাই পারতেছো। তাহলে এই যে ওই যে বলতেছে আমি বুঝি নাই, ক্লাস ইয়া করি নাই, সে তাহলে ভণ্ডামি করতেছে না? নিশ্চয়ই সে ভণ্ডামি করতেছে, নাহলে সে মনোযোগ দেয় নাই। ক্লাস চলতেছে এইদিকে, মনোযোগ অন্যদিকে, তাহলে তো সে বুঝবেই না, তাই না? তো ঠিক আছে ভাইয়া, আজকের মতন তোমাদের সাথে এখানেই শেষ করছি। ইসলামের ইতিহাস আর সংস্কৃতি ক্লাস নিয়ে আমি তোমাদের মাহাদি ভাইয়া। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুন এবং তোমাদেরকে এই পড়াশোনার একটা মানে পড়াশোনার পরিবেশ তৈরি করে দিক তোমাদেরকে। হ্যাঁ, তোমাদের মেধা মননে তোমাদের পড়াশোনার প্রতি যে একটা আকৃষ্টকরণ, এই জিনিসটা আল্লাহ তাআলা তোমাদেরকে করে দিক, সেই আশা ব্যক্ত করেই তোমাদের কাছে দোয়া চাই। আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।